তুই আমাদের সাথে কোথায় যাবি? কেন বাড়িতে? কোন বাড়িতে? কোন বাড়ি মানে? আমাদের বাড়িতে। আমার বাড়িতে আজকে থেকে তোর কোনো জায়গা নেই। বাবা, তোকে আমি আগে বলেছি আর এখনো বলছি, আমাকে আর বাবা বলে ডাকবি না। মা তুমি দেখো না বাবা কি সব বলছে, তুমি অন্তত বাবাকে আটকাও। তোর বাবা ভুল কিছু বলছে না, তাই ওনাকে আটকানোর কোনো প্রশ্নই ওঠে না। তুমি বাবার কথাই সায় দিচ্ছ? হ্যাঁ। তাহলে আমি কোথায় যাব, কোথায় থাকবো, আর কি বা করবো? সাগরের উপর এত নির্মম প্রতিশোধ নেওয়ার আগে কি আমাদের জিজ্ঞাসা করেছিলি যে এখন আমাদের জিজ্ঞেস করছিস? আরে মাথা নিচু করে কান্না করছে। আগে যদি জানতাম তুই এত বড় খারাপ হয়ে যাবি তাহলে তোকে আমি আমার পেটে থাকতেই মেরে ফেলতাম। মা প্লিজ এইভাবে বলো না। তুই যা করেছিস তারপর তোকে এর চেয়ে আরো বেশি কঠিন কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো তোর ওপর আমার মাতৃত্বের টানটা রয়ে গিয়েছে, তাই বলতে পারছি না। আর কত সময় এখানে দাঁড়িয়ে কথা বলবে? চল, বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ চল। বাবা আমি তোমার পায়ে ধরছি, দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমাকেও তোমাদের সাথে বাড়িতে নিয়ে চলো প্লিজ। বাবা আমার উপরে একটু দয়া করো প্লিজ। আরোহী, আমার পা ছাড়। না বাবা, তুমি আমাকে যে পর্যন্ত বাড়িতে নিয়ে যেতে রাজি হবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। একবার পা ছাড়তে বললে তোমার কানে ঢোকে না? আরোহীর বাবা আরোহীকে লাথি মেরে দূরে সরিয়ে দিল। বাবা চুপ, একদম চুপ। বলেছি না তুই আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না। আজকে তোর জন্য আমি একটা নির্দোষ ছেলের আর তার পরিবারকে আমি কষ্ট দিয়েছি। যতদিন না তারা তোকে ক্ষমা করছে ততদিন আমি তোকে আমার বাড়িতে জায়গা দিব না। কথাটা বলে আরোহীর বাবা আরোহীর মাকে নিয়ে হনন করে বাড়ি থেকে বের হয়ে গেল। তারা বের হওয়ার পরই আরোহী তাদের যাওয়ার দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করে উঠল। আমার বাড়িতে আরোহীর কান্নার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। বাবা নির্বক হয়ে সবাই বসে রয়েছে। মার ভাইয়া অনুশোচনায় ভুগছে, কারণ আরোহী যে অপরাধ করেছে তার সে তারা সেদিন আমাকে ভুল বুঝে আরো বেশি অপরাধ করেছে। আরোহীর মিথ্যা অপবাদে আমি শুধু সমাজের মানুষ হিসেবে অপমানিত হয়েছি, আর বাবা ও ভাইয়ার হাতে মাত্র একদিন মার খেয়েছি। কিন্তু মার ভাইয়া আমাকে ভুল বুঝে দীর্ঘ 13টা বছর আমাকে মেরেছে। তাই ওনাদের অপরাধের কাছে আরোহীর অপরাধ কিছুই না। আরোহী কিছু সময় সেখানে বসে থেকে কান্না করার পর নিজের হাত দিয়ে কোনোরকম চোখ মুছে বাবার পায়ের কাছে গিয়ে বাবার পা ধরে বলল, জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও আমি আপনার আর আপনার পরিবারের সবার কাছে ক্ষমা চাচ্ছি। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিয়েন, আমি এখন আসি। আরে বাবার কাছে ক্ষমা চেয়ে আস্তে আস্তে হেঁটে বাইরে বাইরে চলে গেল। বাইরে চারদিকে অন্ধকার হয়ে এসছে, আর সে অন্ধকারের মাঝে হাঁটতে হাঁটতে চলে গেল। বাবা এখনো চুপ করে বসে রয়েছে আর ভাবছে, এতগুলো বছর ধরে আমরা নাকের নিচে এত কিছু হয়ে গেল আর আমি কিনা কিছুই দেখতে পারলাম না। কেমন বাবা আমি? আমার মতো খারাপ বাবা হয়তো এই পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। বাবা এসব ভাবছে আর নিজেকে বারবার দোষারোপ করছে। অন্যদিকে আরোহী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মার ভাইও সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। তারা সেখান থেকে মায়ের ঘরে চলে গেল। তারা মায়ের ঘরে যাওয়ার পর মা বিছানায় বসলো আর ভাইয়া মায়ের কোলে মাথা রেখে চোখের জল ছেড়ে দিল। অনেক কষ্টে তারা এতটা সময় না কেঁদে কাটিয়েছে, কিন্তু তাদের মধ্যে এখন আর কান্না আটকানোর শক্তি নেই। ভাইয়া কান্না করতে করতে বলতে লাগলো, মা এতদিন তাহলে আমরা ওকে ভুল বুঝেছিলাম? আমরা ওর সাথে এমন করতে কি করে পারলাম? ছেলেটা তোকে সেই দিন কতবার করে সত্যি বলার চেষ্টা করেছিল, কিন্তু তুই ওর কোনো কথাই শুনিসনি। সেদিন যদি ওর কথাটা শুনতি তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। মা আমি অনেক অনেক খারাপ, তাই না? যেখানে ওকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখার কথা ছিল সেখানে আমি কিনা প্রতিনিয়ত ওকে কষ্ট দিয়ে গিয়েছি। কি এতটা নিষ্ঠুর হতে কি করে পারলাম? সব দোষ তোর না রে, সব দোষ আমার। ছোট থেকেই তোর চোখের সামনে আমি ওকে বিনা কারণে মেরে এসেছি, তাই তুই এমন হয়ে গেছিস। ভাইয়া কান্না করছে। আর যখন আমি ওর উপর অত্যাচার করে ছেড়ে দিয়ে ওকে একটু ভালোবাসতে শুরু করলাম তখন সেই ঘটনাটা ঘটলো আর আমি আবার পরিবর্তন হয়ে গেলাম। মা আমরা যদি ওর কাছে ক্ষমা চাই তাহলে ও কি আমাদের ক্ষমা করবে? ওর সাথে আমরা যা করেছি তারপরে ওর সামনে যাওয়ার মুখ আমাদের নেই, ক্ষমা চাওয়া তো দূরের কথা। কিন্তু মা ওর কাছে ক্ষমা না চাইলে যে এই অপরাধ বোধ আমাকে তিলে তিলে শেষ করে দিবে। তুই অবশ্যই ঠিক বলছিস। ওর কাছে যতদিন পর্যন্ত ক্ষমা চাইবো না ততদিন পর্যন্ত নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। এই অপরাধ বোধ না দিবে আমাদের শান্তিতে ঘুমাতে আর না দিবে শান্তিতে মরতে। ভাইয়া শুধু কান্না করতে আছে।
কারো কাছে ক্ষমা চাইতে হলে তাকে কাছে পেতে হয় বা তার কাছে যেতে হয়, কিন্তু আমরা তো জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে। মা তুমি চিন্তা করো না, কালকে থেকে আমি সম্পূর্ণ শহরে সাগরকে খুঁজতে শুরু করে দেব, তারপর ওকে বের করে ওর কাছে ক্ষমা চাইবো। তুই যদি ওকে খুঁজে পাস তাহলে একবারের জন্য হলো বাড়িতে নিয়ে আসিস, আমিও আমার অপরাধের জন্য ওর কাছে ক্ষমা চেয়ে নিব। কথাটা শেষ করে দুজন আবারও কান্না ভেঙে পড়ল। দেখতে দেখতে কিছু সময় চলে গেল। এদিকে আরোহী বাড়ি থেকে বের হওয়ার পর অন্ধকারের মধ্যে একটা ব্রিজের কাছে চলে যায়। আর এই ব্রিজের কাছে গিয়ে ব্রিজের নিচে জলের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি যা করেছি তারপরেও হয়তো আমার বেঁচে থাকার অধিকার নেই, আর আমি চাইও না বেঁচে থাকতে, কিন্তু তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমাকে এরপর থেকে বেঁচে থাকতে হবে। জানি মানুষ যখন জানতে পারে সব দোষ আমার ছিল, তখন সবাই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলবে। অবশ্য আমার এসব কথা প্রাপ্য, চাইলে আমি এখনই এখান থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে পারি, কিন্তু কি বলো তো, আমি তোর বাবার উপর আর অন্যায় করতে পারবো না আর ওকে কষ্ট দিতে। এমনিতেই ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এরপর যদি ওকে না জানিয়ে তোকে মেরে ফেলি তাহলে ও কেন, স্বয়ং ঈশ্বরও আমাকে কোনো দিন ক্ষমা করবে না। আর এইসব কথা বলতে বলতে কান্না করে দিল। এইদিকে কিছু সময় যাওয়ার পর আমার পালিত বাবা, আমার পালিত মা আর শুভ ভাই রুমের দিকে গিয়ে দাঁড়ালো। বাবা তুমি এখানে? তোমাকে কিছু বলার ছিল। কি বলবে? তুমি তাড়াতাড়ি গিয়ে আরোহী মেয়েটাকে খুঁজে বাড়িতে নিয়ে আসো। আমি ওকে আনতে যেতাম, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর আমার শরীর ওকে খোঁজার আর শক্তি নেই। শুভ ভাই মাথা নিচু করে রয়েছে। এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি ওই মেয়েটাকে বাড়িতে জায়গা দিবে? হ্যাঁ দিব। কিন্তু কেন? তোমরা সাগরের সাথে এতগুলো বছর ধরে এত কিছু করছো, তাও জানার পরও যখন তোমাদের এই বাড়ি থেকে বের করে দিই নাই, তাহলে ওই মেয়েটাকেও বের করে দিব কেন? ওর ভুল তো তোমাদের কাছে সামান্য। মা মাথা নিচু করে আছে। তাছাড়া ওই মেয়ের পেটে আমার সাগরের সন্তান রয়েছে। সাগরকে আর কোনোদিন কাছে পাবো কিনা জানি না, কিন্তু ওর সন্তান কাছে থাকবে এই নিয়েই আমি খুশি। তুমি কি ওকে খুঁজতে যাবে নাকি আমার যেতে হবে? না না আমি যাচ্ছি। শুভ তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে আরোহীকে খুঁজে বাড়িতে নিয়ে আসে। এই বাড়ির সবাই সমান অপরাধী, আর আরোহীর পেটে আমার সন্তান আছে, তাই আরোহীকে অপমান, অবহেলা আর অত্যাচার করার পরিবর্তে সবসময় আদর করতে শুরু করে। আরোহী বাড়িতে আসায় নিধির আরও বেশি করে সমস্যা হতে লাগলো। এমনিতেই বাড়িতে যারা ছিল তাদের নিধি দেখতে পারে না, তার উপর আবার একটা এসে জুটেছে। আর আরোহীর জন্যই আমি বাড়ি ছাড়া হয়েছি, তাই নিধি সবসময় আরোহীর সাথে রাগারাগি করতে থাকে, আর আরোহী সব কিছু মাথা পেতে শুনে। এইদিকে আমি তনুশ্রীর সাথে সারাদিন কাটিয়ে আমার দিন ভালো মতোই কাটছিল। তনুশ্রী স্কুলের সময়টা বাদ দিয়ে বাকি সবটা সময় আমার সাথেই থাকতো। আমার হাতে খাবার খেত, আমার পাশে ঘুমোতো, আমার সাথে খেলতো। মোট কথা কয়েকদিনের মধ্যে আমার আরেক পৃথিবী তনুশ্রী হয়ে উঠেছিল। তনুশ্রীর পাগলামিতে আমি আমার দুঃখ প্রায় ভুলে গিয়েছিলাম। আমার দুঃখগুলো মনে পড়লো একদিন রাতে নতুন মা বাবাকে কথা বলতে দেখে। আমি দেখলাম তারা কি নিয়ে যেন ড্রয়িং রুমে কথা বলছে, তাই আমি তাদের কাছে গেলাম। তোমরা কি নিয়ে কথা বলছো? আমরা তোকে নিয়েই কথা বলছি। আমাকে নিয়ে? হ্যাঁ তোকে নিয়ে। তাই কি কথা বলছিলে? বলছিলাম তুই এইভাবে আর কতদিন থাকবি? দেখ এখানে এসে উঠেছিস, আর কম দিন তো হলো না। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে যে কিছু একটা করতে হবে। বাবার কথাগুলো কেন জানি বুকের ভেতরে তীরের মতো ঢুকলো। আমি যে কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, হঠাৎ করে সেই সব আবার মনে পড়ে গেল আমি ইতিম। এত বছর যে বাড়িতে থাকতাম, সেই বাড়িতে আমি বোঝা হয়ে গেছিলাম, তাই আমাকে বের করে দিয়েছে। আর এখন এই বাড়িতে এসে তাদের ঘাড়ে বসে খাচ্ছি, আর এদের বোঝা হয়ে যাচ্ছি। কথাগুলো ভাবতেই আমার চোখ ছলছল করে উঠল। একটা চাপা কান্নায় আমার গলা জড়িয়ে উঠল, যার ফলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি কোনো রকমভাবে কথা বলছি আর আমার কান্না আটকাচ্ছি। মা হয়তো বুঝতে পেরেছে আমি বাবার কথা শুনে কষ্ট পেয়েছি, তাই মা আমার পাশে এসে আমাকে বলল, দেখো ছেলের কাণ্ড। আরে বোকা, আমরা কি তোকে কাজ করতে বলেছি নাকি? তাহলে? আরে বোকা, আমরা তোর পড়ালেখা নিয়ে কথা বলছিলাম। এইভাবে আর কতদিন বাড়িতে বসে থাকবি? এইবার তো আবার পড়ালেখা শুরু কর। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আর তুই কিনা ভাবলি তোর ওই মা বাবার মতো আমরাও তোকে আমাদের ঘাড়ের বোঝা ভাবি, আর তাই তোকে কাজ করে খেতে বলছি? আমার এত বড় ব্যবসা, এত টাকা, এইসব তো তোর আর তনুশ্রীরই। তাহলে আমরা তোকে কাজ করে খেতে বলবো কেন বলতো? না না, আমি এইসব ভাবছিলাম না।
হয়েছে হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আমরা জানি তুই কি ভাবছিলি আর কি না। না মানে আসলে থাক, আর তোর আসলে নকলে বলতে হবে না। এখন বল, আগে পড়ালেখা করার ইচ্ছে আছে নাকি না? আছে, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার সব কাগজপত্র তো ওইখানে রয়েছে। তাহলে একদিন ওইখানে গিয়ে সবকিছু নিয়ে আয়। না, আমি আর সেখানে যাব না। সে না হয় না গেলি। ওখানে না গেলে কাগজপত্র আনবো কি করে? আচ্ছা সাগর, ওইখানে কি এমন কেউ নেই যারা তোর কাগজপত্র উঠিয়ে তোকে পাঠিয়ে দিতে পারে? 4টা বন্ধু আছে, কিন্তু কিন্তু কি? কিন্তু ওদের সাথে আমি যোগাযোগ করতে পারবো না। কেন? ওদের সাথে আমি যোগাযোগ করলে ওরা নির্ঘাত আমার ঠিকানা জানতে চাইবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। তুই যদি এখান থেকে না যেতে চাস তাহলে তোকে নিবে কিভাবে? তবুও আমি ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। আরে পাগল ছেলে আমার, তুই যদি যোগাযোগ না করিস তাহলে আবার পড়ালেখা শুরু করবি কি করে? সে তোমরা যাই বলো না কেন, আমি ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসলাম, কারণ সেখানে থাকলে ওনারা যে করেই হোক আমাকে রাজি করিয়ে নিত। যা, ছেলেটা দেখি চলে গেল। চলে গেলে তো হবে না, ওকে পড়তে হলে তো ওর আগের কলেজের কাগজপত্রগুলো আনতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু ও তো বুঝছে না। বুঝছে না যখন, তাহলে ওকে বুঝাও। আচ্ছা, দেখি কি করতে পারি। তারপর থেকে শুরু হলো আমাকে বোঝানো। সকালে বিকালে রাতে 3 বেলা যে যেভাবে পারছে আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি কিছুতেই বুঝছি না বা বলতে পারছি না, ইচ্ছে করে বুঝতে চাচ্ছি না। তো এইভাবেই কিছুদিন তারা দুজন আমাকে পালা করে বুঝিয়ে যখন দেখলো তারা উভয়ে ব্যর্থ, তখন আবার একদিন রাতে দুজন মিলে আমাকে ধরলো। সাগর, বস এখানে। কেন, কিছু বলবে নাকি? হ্যাঁ। কি বলো? তোর সমস্যা কি বলতো? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে তোর বন্ধুদের কল করে কাগজপত্র আনাচ্ছিস না কেন? অবশ্যই সত্যি বলবে। আসলে তোমরা জানোই তো, আমি শহর ছাড়ার আগে আমার বন্ধুর টাকা চুরি করে এসেছি, তাই আর এখন ওদের সাথে কথা বলতে লজ্জা লাগছে। না, আমি তোমার টাকা নিতে পারবো না। কেন? আমি চাই আমার ঋণ আমি নিজের টাকা দিয়ে শোধ করব। আচ্ছা, সে না হয় না করিস, কিন্তু ওদের কাউকে কল করে কাগজপত্র চেয়ে আনিস। কিন্তু আমার কাছে যে মোবাইল নেই। কালকে দুপুরে তোর মা আর বোনের সাথে মার্কেটে গিয়ে একটা মোবাইল, সিম, মেমোরি, মোট কথা যা যা লাগবে সব কিনে আনিস। শুধু শুধু এত টাকা খরচ করার কোনো দরকার আছে? শুধু শুধু কোথায়, বর্তমান সময়ে সবার একটা মোবাইল থাকা দরকার। তাছাড়া তুই কলেজে নতুন করে ভর্তি হলে তোর তো একটা মোবাইল লাগবে নাকি? কিন্তু তুই সবসময় এত কিন্তু কিন্তু করিস কেন বলতো? আমি এরপর থেকে আর তোর মুখ থেকে কিন্তু শুনতে চাই না, মনে থাকবে তো? হ্যাঁ। আর হ্যাঁ, কালকে মোবাইল কিনে আসার সময় তনুশ্রীর জন্য ওর পছন্দের কতগুলো খেলনা কিনে আনিস। অনেকদিন ধরে ওর নতুন খেলনা কেনা হয় না। আচ্ছা। তারপর বাবা চলে গেল। পরদিন আমি, মা আর তনুশ্রী মার্কেটে গিয়ে আমার মোবাইল আর তনুশ্রীর খেলনা কিনে আনলাম। বাড়িতে এসে মোবাইলে সিম লাগিয়ে বিকেলের দিকে জয়কে ফোন দিলাম। জয়ের নাম্বার আমার মুখস্থ ছিল, তাই ফোন দিতে সমস্যা হলো না। ওইদিকে বিকেলে জয়, রাজু, সিয়াম আর রিয়াদ মন খারাপ করে মাঠের এক কোণে বসে আছে আর আমার কথা বলছে। জয়, কি থেকে কি হয়ে গেল, তাই না রে? হ্যাঁ। কেউ কি ভাবছিলি অল্প কিছুদিনের মধ্যেই এত কিছু হয়ে যাবে? এমন সময় জয়ের ফোনে অপরিচিত নাম্বারে একটা কল আসলো, তাই সে কেটে দেয়। কেন ফোন করেছেন? অপরিচিত নাম্বার। আবার কে দিল? ওই আগের নাম্বারটাই। না, এই লোকটাকে নিয়ে আর পারি না। দেখছে আমি কল কেটে দিচ্ছি, তারপরেও বারবার কল দিচ্ছে। বারবার যখন কল দিচ্ছে তাহলে ধরে দেখ না কে। এই আপনার সমস্যা কি বলুন তো? দেখছেন না অপরিচিত নাম্বার দেখে বারবার কল কেটে দিচ্ছি, তারপরেও বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন কেন? আবারও কল দিলাম। কল ধরে কি কেউ অপরিচিত মানুষের সাথে এভাবে কথা বলে? এই আপনি কে বলুন তো, যে আমাকে জ্ঞান দিতে এসেছেন? জয়ের বিরক্ত ভাব এখনো কাটেনি, তাই আমার কণ্ঠ বুঝতে পারেনি। বাবা, কয়েক মাস পেরোতে না পেরোতেই তোরা আমাকে দেখে একেবারে ভুলে গেলি। আমার কণ্ঠ শুনে চিনতে পারছিস না আমাকে? জয় এখন আমার কণ্ঠ ভালো করে শুনলো আর কাবা কাবা কণ্ঠে বলল, তুই সাগর না? হ্যাঁ রে, আমি সাগর। কি সত্যি সাগর? হ্যাঁ রে গাধা, সত্যি আমি। জয়, সাগর আসলো কোথা থেকে আর তুই কার সাথে কথা বলছিস? জয় জোরে চিৎকার দিয়ে উঠলো যে আমি তাকে ফোন করেছি। বাকি সবাই কেউ বিশ্বাস করছিল না, তাই জয় লাউড স্পিকারে দেয়। তুই সত্যি বলছিস সাগর তোকে সত্যি ফোন দিয়েছে? সাগর সত্যি এটা তুই?
হ্যাঁ, সত্যি এটা আমি। সাগর, তুই এখন কোথায় আছিস? কেমন আছিস? সাগর, তুই মোবাইল পেলি কোথায়? এটা কার মোবাইল দিয়ে কথা বলছিস? এইভাবে একের পর এক প্রশ্ন করতে লাগলো। আস্তে আস্তে একসাথে এত প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেব? এক এক করে সব প্রশ্নের উত্তর দে। ঠিক আছে, শোন। আমি যেখানে আছি ভালো আছি, সুখে আছি, আর এটা আমারই ফোন। কিন্তু তুই কোথায় আছিস? ঠিকানা বলতে পারবো না। কেন? তুই কি ভাবছিস আমরা তোর কথা কাউকে বলে দেব? আমাদের ওপর কি তোর বিশ্বাস নেই? তোদের উপর আমার বিশ্বাস আছে, কিন্তু আমি চাই না আমার ঠিকানা কেউ জানুক, তাই বলতে চাচ্ছি না। সে না হয় না বললি, কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা বন্ধ করিস না। তোকে বলে বোঝাতে পারবো না তোর জন্য আমরা কত চিন্তায় ছিলাম। বলতে হবে না, আমি জানি তোরা আমাকে নিয়ে চিন্তায় ছিলি। শোন, তোদের একটা কথা দিতে হবে। কি কথা? আমি যে তোদের সাথে যোগাযোগ করছি তা তোরা 4 জন ছাড়া কাউকে বলতে পারবি না। তোর পরিবারের মানুষকে, এমনকি নিধিকেও না? কাউকে না মানে কাউকে না। তোর পরিবারের মানুষকে বলতে না করলি বুঝতে পারলাম, কিন্তু নিধিকে বলতে না করলি না কেন? কারণ ও যদি একবার জানতে পারে আমি তোদের সাথে কথা বলি, তাহলে তোদের কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে আমার এই শহরে আসবে, আমার কাছে চলে আসবে। আমি চিনি ওকে। তুই যখন বলছিস তখন আমরা কাউকে বলবো না। সাগর, জানিস এখানে কত কিছু হয়ে গিয়েছে। আরোহী, ওখানে থেমে যা। ওই মেয়ের কথা কখনো আমার সামনে বলবি না, তাহলে আমি তোদের সাথে কথা বলা বন্ধ করে দেব। ঠিক আছে, আর কখনো বলবো না। শোন, তোদের আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কলেজ থেকে আমার কাগজপত্র উঠিয়ে আমার দেওয়া ঠিকানায় ফ্যাক্স করে পাঠিয়ে দিবি। তুই কি আবার পড়ালেখা শুরু করবি? হ্যাঁ, যে বাড়িতে উঠেছি তারা আবার আমার পড়াশোনার জন্য চাপ দিচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, যেভাবেই হোক আমরা কলেজ থেকে তোর কাগজপত্র উঠিয়ে দেব। আচ্ছা, এভাবে আমাদের মাঝে কথা চলতে থাকে। কিছুদিনের মধ্যে ওরা কাগজ উঠিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আমি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা আবার শুরু করি। পড়ালেখার পাশাপাশি প্রতিনিয়ত ওদের সাথে যোগাযোগ করি, শুধু নিধির সম্পর্কে খবর জেনে নেই। এসব করতে করতে একদিন আমার সাথে এমন কিছু ঘটে যা শুধু আমার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দেয় না, আমার নিজের অস্তিত্ব পরিবর্তন হয়ে যায়। মোবাইল পেয়ে আমি আমার পুরনো ফেসবুক আইডি লগ ইন করি। আমি যে ফেসবুক চালাতাম আর এই নিধি আর বাড়ির কেউ জানতো না, কারণ আমি লুকিয়ে লুকিয়ে ফেসবুক চালাতাম। আমার ফেসবুক চালানোর মেন উদ্দেশ্য ছিল ফেসবুকে গল্প লেখা, আর আমি ফেসবুকে গল্প দিয়ে সাথে সাথে বের হয়ে যেতাম, যার ফলে কেউ কোনোদিন জানতে পারেনি আমি ফেসবুক চালাতাম। জয়দের সাথে বন্ধুত্ব হওয়ার পর ওদের শুধু এই কথাটা বলি আর আমার সাথে অ্যাড করে নেই। কিন্তু এতদিন আরোহীর সাথে প্রেম করার পর কেন জানি আরোহীকে বলিনি। নতুন মোবাইল পেয়ে আবার আমি ফেসবুকে লগ ইন করি। আমাকে নিয়ে জয় এবং বাকিরা একটা মেসেঞ্জার গ্রুপ খুলে। এই গ্রুপে শুধু আমরা 5 জনই ছিলাম। প্রতিদিনের মতো একদিন জয়, রাজু, সিয়াম আর ইয়াদের সাথে মেসেঞ্জারের গ্রুপে কথা বলছিলাম। তখন জয় গ্রুপে একটা ছবি দেয়। ছবিটা দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই, কারণ ছবিটা আমার ছোটোবেলার ছবি ছিল। ছবিটাকে দেখে আমি মেসেজে বললাম, জয়, তুই এই ছবি কোথায় পেলি? বলতো কোথায় পেয়েছিস, দেখি তুই কেমন বলতে পারিস। আমি জানি না, তুই বল। বলতে না পারলে নাই, আমি বলতে পারবো না। আমি বলতে পারলে কি তোকে জিজ্ঞাসা করতাম? জয়, এত ভাব নিচ্ছিস কেন? বেচারারে বলে দে না, দেখছিস না বেচারা কতটা জানার জন্য কত উতলা হয়ে রয়েছে। তার মানে জয় একা না, তোরা সবাই জানিস জয় এই ছবিটা কোথায় পেয়েছে? হ্যাঁ জানি। জয় তো আমাকে বলছে না, তাহলে তোরে বল ছবিটা কোথায় পেয়েছে? আরে গাধা, নিধি ওকে তোর ছবিটা দিয়েছে। ও তাই বল। হ্যাঁ, তুই জানিস আজকে নিধি তোর ছোটবেলার ছবি দিয়ে কত কান্না করছিল। ওর কান্না শুনে একবার মনে হয়েছিল তোর ঠিকানা দিয়ে দেই, কিন্তু তোকে কথা দেওয়ার কারণে দিতে পারিনি। ভালো করছিস ওকে না বলে। ভাইয়া তুমি কি করছো? এমন সময় তনুশ্রী দৌড়ে আমার কোলে এসে, এই তো বন্ধুদের সাথে কথা বলছিলাম। ভাই তোমার মোবাইলে তোর ছোটবেলার ছবি আসলো কি করে? তনুশ্রী মোবাইলের দিকে তাকিয়ে, তুমি জানলে কি করে এটা আমার ছোটবেলার ছবি? একটা কথা বলে রাখি, ছবিটা আমার একেবারে ছোটবেলার, এই ধরেন 4 থেকে 5 বছরের ছবি। এই সময়ের দিকে হয়তো বাবা আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। তুমি যখন বাড়িতে ছিলে না তখন আমি প্রতিদিন দেখতাম মা তোমার ছবিটা নিয়ে কান্না করছে। পাগলি বোন, আমি তোমার ভাই হলে আমার ছবি মায়ের কাছে থাকা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ তাই তো। আচ্ছা তুমি এখন মায়ের কাছে যাও, আমি আমার বন্ধুদের সাথে কথা বলবো। আমি তনুশ্রীকে বাইরে পাঠিয়ে দিলাম। আমি তনুশ্রীর কথায় তেমন পাত্তা দিলাম না, কারণ বাচ্চা মেয়ে, কার ছবি দেখতে আমার মতো লেগেছে তাই হয়তো উল্টাপাল্টা বলছে। তাছাড়া ছোটবেলায় তো সবাইকে একই দেখা যায়।
যদি অনেক পার্থক্য থাকে, কিন্তু তনুশ্রীর মতো বাচ্চা মেয়ের মধ্যে সে পার্থক্য খুঁজে বের করা খুব কঠিন। তাই আমি তেমন মাথা নাগামী বন্ধুদের সাথে কথা বলতে লাগলাম। অন্যদিকে তনুশ্রী আমার রুম থেকে সরাসরি মায়ের রুমে চলে গেল। রাতের সময় ছিল, তাই মায়ের রুমে মা বাবা দুজনেই ছিল। মা জানে আজকে আমি ভাইয়ার মোবাইলে কি দেখছি? আমার মিষ্টি মেয়েটা তোর ভাইয়ার মোবাইলে কি দেখছে? আমি না ভাইয়ার মোবাইলে ভাইয়ার ছোটবেলার ছবি দেখেছি। তাই নাকি? তা তোমার ভাইয়া ছোটবেলায় দেখতে কেমন ছিল? খুব সুন্দর। দেখেছো তুমি কত ভাগ্যবতী, তুমি তোমার ভাইয়ের মোবাইলে তার ছোটবেলার ছবি দেখে ফেললে, কিন্তু আমরা এখনো তোমার ভাইয়ের ছোটবেলার ছবি দেখতে পেলাম না। কে বলছে তোমার ভাইয়ের ছোটবেলার ছবি দেখতে পারে নাই? আমার প্রতিদিন তো ভাইয়ের ছোটবেলার ছবি দেখো। কে বলেছে তোমাকে? কেউ না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছো তুমি? আমি দেখেছি মাকে প্রতিদিন ভাইয়ের ছবি দেখতে আর দেখে কান্না করতে। ওই ছবির সাথে তোমার ভাইয়ের ছোটবেলার ছবির কি সম্পর্ক? দুটো ছবি তো একই, তাই তো সম্পর্ক আছে। তাই নাকি? হ্যাঁ, তাই ভাইয়া আমার কথার সাথে তাল মিলিয়ে বলছি, উনি তো আমার সেই ভাইয়াই, তাই ছবি দুইটার মিল গিয়েছে। ঠিকই তো বলেছে, না হলে কি ছবি দুইটা মিলে যেত? বাবা তুমি পুরো হাসলে কেন? কোথায় হাসলাম? আমি দেখছি তুমি হেসেছো। আরে না, আমি একটু হাসি নাই। বুঝেছি তুমি আমার কথা বিশ্বাস করছো। দাঁড়া, আমি প্রমাণ নিয়ে আসছি। এই তনুশ্রী, কোথায় যাচ্ছ? শুনে যাও। যেতে দাও ওকে। তোমার মেয়েটা দিন দিন কত পাকা হয়ে যাচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, দেখতে হবে না কার মেয়ে। তনুশ্রী দৌড় দিল। কথাটা বলেই বাবা হেসে দিল। বাবার সাথে মা একটু আসলো। এদিকে তনুশ্রী দৌড়ে আমার রুমে চলে আসলো। আমি মোবাইল রেখে বাথরুমে গিয়েছি। আমার মোবাইলের ফোনের লক দেওয়া নেই, তাই তনুশ্রী সে মোবাইল নিয়ে ছবিটা কষতে লাগলো। তনুশ্রী বাচ্চা হলে কি হবে, ওর মোবাইল সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, তাই ছবিটি খুঁজে বের করতে বেশি সময় লাগলো না। তনুশ্রী ছবিটি বের করেই দৌড়ে মায়ের রুমে চলে গেল। তোমার এত সময় ধরে আমার কথা তো বিশ্বাস করলে না, তাই এবার আমি প্রমাণ সহ এসেছি। তা কি প্রমাণ এনেছো? এই যে এইটা। তনুশ্রী মায়ের মুখের সামনে ছবিটি বের করে দিল। মা ছবিটি দেখে নির্বাক হয়ে গেল। শুধু তাই নয়, মায়ের চোখ দিয়ে একা একা জল গড়িয়ে পড়তে লাগলো। তোমার আবার কি হলো? এভাবে কান্না করছো কেন? এই দেখো তোমার মেয়ে কার ছবি নিয়ে এসেছে। কার ছবি? এই যে ওর ছবি। মা মোবাইল বাবার চোখের সামনে নিয়ে গেল। বাবা ছবিটা দেখে অবাক হয়ে গেল, কারণ ছবিটি যে আর অন্য কারো নয়, তাদের সে হারিয়ে যাওয়া ছোট্ট ছেলের, যাকে নাকি আজ থেকে কয়েক বছর আগে মার্কেট থেকে ফেরার পথে হারিয়ে ফেলেছিল। অবশ্য সে দোষ মা বাবা কারো ছিল না, কারণ মা আমাকে গাড়ির পেছনে সিটে রেখে বাবার সাথে এক কাজে আবারও মার্কেটের ভেতরে গিয়েছিল। আর আমি একটু চঞ্চল টাইপের ছিলাম, তাই কখন জানি গাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। মা বাবা মার্কেট থেকে এসেই গাড়ির সামনে সিটে বসে সেখান থেকে চলে আসে। আর তখন যতক্ষণ আমি পিছনে তাকিয়ে দেখে, ততক্ষণে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আর আজকে আবার সেই তাদের হারিয়ে যাওয়া ছেলে কোনো একভাবে তাদের সাথেই রয়েছে, কিন্তু তারা তার আসল পরিচয় জানে না। মা বাবা এসব ভাবছে আর কান্না করছে। এদিকে আমি বাথরুম থেকে এসেই আমার মোবাইল রুমে না পেয়ে মনে করলাম তনুশ্রী নিয়েছে, কারণ তনুশ্রী অনেক সময় আমার মোবাইল নিয়ে গেম খেলে। তো আমি তনুশ্রীকে খুঁজতে খুঁজতে মায়ের রুমের দিকে যেতে লাগলাম। মা বাবা তোমার কান্না করছো কেন? পাগলি মেয়ে, আমরা খুশিতে কান্না করছি রে। খুশিতে আবার কেউ কান্না করে? হ্যাঁ রে, করে। তনুশ্রী, এই তনুশ্রী, তুই কি আমার রুম থেকে আমার মোবাইল? আর কিছু বলতে পারলাম না। তার আগে মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে, গালে, মুখে চুমুতে ভরিয়ে দিল আর কান্না করতে থাকলো। এই কি মা, তুমি কান্না করছো কেন? তুই জানতি তাই না? আমি কি জানতাম? এই যে আমি, তুই আমার সায়ন। তোমার শয়ন মানে? মানে তুই আমাদের হারিয়ে যাওয়া ছেলে শয়ন? আমি তোমাদের হারিয়ে যাওয়া ছেলে শয়ন হলাম কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে আমি ছোটবেলায় মার্কেটে হারিয়ে ফেলেছিলাম। তাই এখন কি করে বুঝলে যে আমি তোমাদের ছেলে? তনুশ্রী একটু আগে তোর মোবাইল এনে তোর ছোটবেলার ছবি দেখিয়েছে, তাই বুঝেছি। ও, আমার একটু মনমরা হয়ে গেল। আসলে আমি বুঝতে পারছিলাম না তারা সত্যি বলছে নাকি মিথ্যা। বুঝেছি, তুই এখনো আমাদের কথা বিশ্বাস করছিস না, তাই না? তাই তো, দাঁড়া তোকে প্রমাণ দেখাচ্ছি। মা কথা শেষ করে আমাকে ছেড়ে দিয়ে আলমারির দিকে গেল। আলমারি থেকে দ্রুত একটা ছবি বের করে আমার সামনে ধরলো। ছবি দেখে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ ছবিটা আসলে আমার ছোটবেলার, আর আমি বিশ্বাস করে নিলাম এটাই আমার আসল বাবা মা। তারপর মা ছবিটা রেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো,
এইবার আর তোকে আমি কোথাও যেতে দিব না, সব সময় আমার কাছে রাখবো, এক মুহূর্তের জন্য তোকে দূরে যেতে দিব না। তুমি একদম ঠিকই বলেছো, ওকে আর আমাদের থেকে দূরে যেতে দিব না, সবসময় আমাদের চোখের সামনেই রেখে দিব। আর এদিকে বাবা এসে আমাকে জড়িয়ে ধরেই, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না, এত বছর পর তোমাদের কাছে পেয়েছি, এখন আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ হ্যাঁ, এখন তো ছেলেকে পেয়ে গিয়েছো, তাই আমার কথা ভুলে গিয়েছো। এতক্ষণ আমার কথা বিশ্বাস করছিলে না, আর এখন দেখো ছেলেকে নিয়ে কিভাবে মাতামাতি করছো। আরে পাকা বুড়ি রে, এইদিকে আয়। কেউ তোকে ভালো না বাসলে কি হবে, তোর জন্য আমি তো আছি। হ্যাঁ, একমাত্র তুমি আমাকে ভালোবাসো, আর কেউ ভালোবাসে না। তনুশ্রী দৌড়ে আমার কোলে আসে। তারপর থেকে শুরু হলো আমার জীবনে পরিবারের ভালোবাসা। কিন্তু কথায় আছে না, কিছু মানুষের কপালে ভালোবাসা বেশি সময় ধরে থাকে না। আমার সাথে ঠিক তেমনটি হলো, যার ফলে আমাকে আবার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হলো। নিজের পরিবারের এত আদর পেতে পেতে আমি ভুলে গিয়েছিলাম আমি যে কতগুলো মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা ঋণ করে আছি। এতদিন রাতে আমি ঘুমিয়ে রয়েছিলাম। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নে আমার পুরোনো দিনের স্মৃতি, আর ঠিক সেই মুহূর্ত থেকেই আমার সব সুখ শান্তি শেষ হয়ে যায়। বারবার চিন্তা করতে থাকি কি করে আমি এত টাকা শোধ করব। অবশ্য চাইলে বাবার কাছ থেকে এতগুলো টাকা নিরণ শোধ করতে পারি, কিন্তু না, আমি যেহেতু নিজের সব টাকা নষ্ট করেছি, তাহলে এটা আমারই কর্তব্য, সেই টাকা আমি নিজে উপার্জন করে শোধ করব। প্রতিদিন এই কথাটি আমার মাথায় ঘুরতে থাকে। আমি ভাবতে থাকি কি করব। তখনই আমি একটা সিদ্ধান্ত নিয়ে বসি, আর তা মা বাবার কাছে গিয়ে বলি, বাবা মা, তোমাদের আমার কিছু কথা বলার আছে। কি কথা? আমি কিছু একটা করতে চাই। কিছু একটা মানে? মানে আমি একটা চাকরি করতে চাই। তোমার ওটা চাকরি করার প্রয়োজন পড়লো কেন? তোমরা তো জানো আমি এখনো কিছু মানুষের কাছে ঋণী, তাই সেই ঋণ শোধ করার জন্য আমাকে চাকরি করতে হবে। ঋণ শোধ করার জন্য তো চাকরি করার কি দরকার? আমার সব টাকা তো তোদেরই, এই টাকাগুলো দিয়েই তো তুই তোর ঋণ শোধ করতে পারবি। না বাবা, তা হয় না। কেন হয় না? ঋণ আমি করেছি, তাই শোধ আমার উপার্জিত টাকা দিয়ে করব। তুই যখন এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস, তাহলে আর আমি কিছু বলবো না। বা কোথায় চাকরি করবি কিছু ভেবেছিস? না, আমি আগে তোমাদের আমার সিদ্ধান্ত জানাতে আসলাম, তারপর জায়গায় জায়গায় গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি খুঁজবো। তোর কোনো জায়গায় গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি খুঁজতে হবে না, তুই আমাদের অফিসেই জয়েন কর। কিন্তু আরে এত চিন্তা করছিস কেন? তুই আমাদের অফিসে মালিক হয়ে কাজ করবি, কিন্তু সবাইকে যেমন প্রতি মাসে বেতন দিই, তেমনি তুইও তোর বেতন নিয়ে যাবি। তাছাড়া আজকে না হয় কালকে তো তোকে অফিসে জয়েন করতেই হবে, তাই না? হ্যাঁ, তোর বাবা একদম ঠিক বলেছে। তোমরা যখন বলছো তাহলে আমি তাই করব। আর শোন, যদি তুই নিজে কোনো প্রজেক্ট সফল করতে পারিস, তাহলে তার সম্পূর্ণ টাকা তোর, ঠিক আছে? আচ্ছা। বাবার সাথে চাকরি করো, আমার কোনো আপত্তি নেই। তাই বলে তোমার পড়ালেখায় ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি কোনো চিন্তা করো না, পড়ালেখা আমি ঠিক মতোই করবো। বললেই ভালো। তারপর মা বাবার সাথে আরো কথা বলতে থাকি। এইভাবে আমার দিন পার হতে থাকে। প্রতিদিন জয় এবং বাকিদের সাথে কথা বলে নিধির খোঁজ নেই। পড়ালেখা করি, চাকরি করি, আমার ঋণের টাকা জোগাড় করতে থাকি। আমি যে ফেসবুক আইডি দিয়ে জয় আর বাকিদের সাথে কথা বলি, সেটা আলাদা আইডি, মানে আমার ফ্যাক আইডি, যার কথা শুধু ওই 4 জনই জানে। আমার আসল আইডি, মানে যে আইডির কথা আরোহী জানতো, সেটা আমি ব্যবহার করি না। আমি আমার বন্ধুদের সাথে যখনই কথা বলতাম, তখন শুধুমাত্র নিধিকে নিয়ে কথা বলতাম। এইদিকে আর কে কেমন আছে না আছে কোনোদিনও জানার চেষ্টাও করিনি। আর ওরা যদি আমাকে জানাতেও চেষ্টা করেছে, তাহলে আমি জানাতে দিইনি। তারপর দেখতে দেখতে 6টা বছর এভাবে কেটে যায়। এই 6 বছরে আমার জীবন অনেকটা পরিবর্তন হয়েছে। আমি পড়ালেখা শেষ করেছি, বাবার ব্যবসা নিজে কাঁধে নিয়ে ব্যবসাটা বড় করেছি, আমার পরিবারের সবসময় খুশি রাখার চেষ্টা করেছি। এত কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু কয়েকটা জিনিস এখনও পরিবর্তন হয়নি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তনুশ্রী আমাকে নিয়ে পাগলামো আর আমার বন্ধুদের উপর ভালোবাসা। এর মধ্যে ওরা অনেকবার আমাকে শহরে ফিরে গিয়ে ওদের সাথে দেখা করতে বলেছে, আমার ঠিকানা চেয়েছে, আমার কাছে আসতে চেয়েছে, কিন্তু আমি কোনোটাই দিইনি বা করিনি। আমি এদের মুখে এখনও শুনি আমার পাগলে বোন নিধি নাকি এখনও প্রতি রাতে আমার জন্য কান্না করে, আমার খোঁজ জানার জন্য, আমাকে চোখের সামনে দেখার জন্য নিধি উতলা হয়ে রয়েছে। এসব শোনার পরে একবার মনে হয় ছুটে চলে যাই, কিন্তু কোনো অজানা কারণে যেতে পারি না। প্রতিদিনের মতো আজকে আমি জয়দের সাথে মেসেঞ্জারে কথা বলছি। তখন জয় বলল, সাগর, 6টা বছর তো হয়ে গেল, এইবার তো একবার আয়। যাব। কবে আসবি? আমার যাওয়ার এখনো সময় হয়নি, সময় হোক, আমি একদিন হুট করে গিয়ে উপস্থিত হব।
তুই? এই একই কথা সব সময় বলিস কেন যখন আসবি না? আরে রাগ করছিস কেন? বললাম তো আমি যাব। সাগর, তুই নিধির ছবি দেখবি? নিধি কিন্তু এখন অনেক বড় আর সুন্দর হয়ে গিয়েছে। না রে, দেখবো না। কেন? পিসিটা ছবি দেখলে ওর কাছে সরে যেতে মন চাইবে, তাই দেখবো না। তাই বলে কি কোনোদিনও ওর ছবি দেখবি না? না, একেবারে সামনাসামনি গিয়ে দেখবো। তুই যা ভালো বুঝিস কর। এরপর আমাদের মাঝে আরও কিছু কথা হয়। কিছুদিন পর একটা প্রজেক্ট নিয়ে অনেক কোম্পানির সাথে কথা বলতে হবে, তাই আমি ওদের সাথে কথা বলা বন্ধ করে প্রজেক্টের কাজ নিয়ে বসলাম। দেখতে দেখতে প্রজেক্টের কাজ সম্পূর্ণ হলো। সেই কোম্পানিকে প্রজেক্ট দেখালাম, তারাও খুশি, আমাদের সাথে কাজ করতে রাজি হয়ে গেল। এই প্রজেক্ট থেকে যে টাকা পেলাম তার গত 6 বছরের টাকা মিলে মোট 1 কোটি টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। প্রজেক্টের কাজটা যেদিন সম্পূর্ণ করে বাড়িতে এসেছি সেদিন রাতে খাবার টেবিলে তনুশ্রী আমাকে বলল, ভাইয়া তুমি তোমার আবার নতুন একটা প্রজেক্টের কাজ সফল হয়েছে তাই না? হ্যাঁ, কিন্তু তুই এত খুশি হচ্ছিস কেন? বুঝছিস না, ওর নিশ্চয়ই আবার নতুন কোনো কিছু কেনার ইচ্ছে হয়েছে, তাই তোকে মশলা লাগাচ্ছে। উফ মা, তুমিও না, দেখছো না আমি ভাইয়ের সাথে কথা বলছি, তুমি আমাদের মাঝে কথা বলো কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। তোর যত ইচ্ছে তুই তোর ভাইয়ার সাথে কথা বল, আমি আর কিছু বলবো না। তো ভাইয়া আমি বলছিলাম কি মানে, এত ভাবনা করে কি চাই তা সরাসরি বলে ফেল। তখন বলল কালকে আমাকে শপিং নিয়ে যেতে হবে। তুই না কিছুদিন আগে শপিং করে আসলি, এখন আবার শপিং করার কি আছে? আমার ইচ্ছে হয়েছে আমি শপিং করব, তোমার কি? আমি আমার ভাইয়ের টাকায় শপিং করব। আজকাল দেখি ভালো কথার কোনো দামই নেই। ভালো বুঝে একটা কথা বললাম আর মেয়ে আমার উপর রেগে উঠলো। জানোই যখন, তাহলে আবার ওদের মাঝে কথা বলতে যাও কেন? দেখেছো আমি কিরকম চুপ করে রয়েছি। হ্যাঁ, এখন তোমার মতো আমাকেও চুপ করে থাকতে হবে। ভাইয়া বলো না কালকে আমাকে শপিং করতে নিয়ে যাবে কিনা? আচ্ছা, দুপুরের দিকে তৈরি হয়ে থাকিস, আমি অফিস থেকে বাড়িতে এসে মার্কেটে নিয়ে যাব। লাভ ইউ ভাইয়া, এই জন্য তোমাকে এত ভালোবাসি। তারপর সবাই কথা বলতে বলতে খাবার খেতে লাগলাম। পরদিন দুপুরে বাড়িতে এসে তনুশ্রীকে নিয়ে মার্কেটে চলে আসলাম। তনুশ্রী, তুই যা দেখ তোর কি পছন্দ হয়। আমি ততক্ষণে চেয়ারে বসি। আমি পাশে একটা চেয়ার দেখিয়ে বললাম, কেন তুমি যাবে না? না রে, কেন জানি শরীরটা একটু খারাপ লাগছে, তাই তুই একাই যা, আমি এখানে একটু বসি। তোমার শরীর খারাপ লাগছে আগে বলবে না, তাহলে আজকে আর মার্কেটে আসতাম না। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি এখানে একটু বসলে ভালো হয়ে যাব। সত্যি তো শরীর বেশি খারাপ লাগে বলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তুই যা তো, আমি এখানে একটু বসলে ভালো হয়ে যাব, তুই চিন্তা করিস না। ঠিক আছে, শরীর বেশি খারাপ লাগলে আমাকে কল দিও। আচ্ছা দেব। তনুশ্রী মার্কেট করতে চলে গেল। আমি চেয়ারে বসে মোবাইল চালাতে লাগলাম। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল, তনুশ্রী এখনো আসলো না। আর এদিকে আমি মন দিয়ে মোবাইল চালাচ্ছি। তখনই সামন থেকে একটা পিচি মেয়ের বাবু বাবু ডাক আমার কানে আসলো। কে না কে ডাকছে, আমি সেদিকে মন না দিয়ে মোবাইল চালাতে লাগলাম। কিছু সময় পর দবাস করে কিছু একটা শব্দ পেলাম, তাই সামনে তাকে দেখি একটা পিচি মেয়ে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে মোবাইল পকেটে ভরে মেয়েটিকে তোলার জন্য মেয়েটির সামনে গিয়ে বসলাম। বাবু তুমি ঠিক আছো তো? কোথায় ব্যথা পেয়েছো দেখাও আমাকে। বাবু আমি একদম ঠিক আছি। এর আগে কোনো বাচ্চাকে ব্যথা পেয়ে আমি হাসতে দেখিনি, তাই কিছুটা অবাক হয়ে গেলাম। সত্যি তো? একদম সত্যি। তা তোমার বাবা মা কোথায়, আর তুমি একা একা এখানে কি করছো? তুমি তো আমার বাবু, আমি দূর থেকে তোমাকে দেখেছি, তাই তো তোমার কাছে দৌড়ে চলে আসলাম। আমি তোমার বাবা? হ্যাঁ, তুমি আমার বাবু। তার মানে তুমি আমার মেয়ে, তাই না? ইয়াপ। আরে বাহ, তুমি দেখি ইংরেজি বলতে পারো। আমি সব কিছু বলতে পারি না। তাই নাকি? হ্যাঁ, আর জানে ঠাকুরমা তোমাকে কি বলেছে? কি বলেছে? আমি নাকি তোমার মতো হয়েছি। তুমি বললে ছোট থাকতে সবসময় দুষ্টুমি করতে, কথাটা কি সত্যি নাকি? আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই সত্যি হবে। তা মামুনি, তুমি যদি আমার মেয়ে হও তাহলে আমি তোমাকে চিনি না? ইস, তুমি কত বোকা। নিজের খবরে হালকা করে একটা থাপ্পড় দিয়ে এদিকে আমি কখন যে মেয়েটিকে আমার কোলে নিয়ে ফেলেছি নিজেও জানি না। কেন মামুনি? আমি তোমার মেয়ে, তুমি জানবে কি করে? তুমি তো আমার জন্মের আগেই বিদেশ চলে গিয়েছিলে, আর এত বছরে একবারের জন্য দেশে এসে আমাকে দেখোনি। তোমাকে এসব কে বলেছে? মা। তাহলে তুমি আমাকে চিনতে পারলে কিভাবে?
আমি মায়ের কাছে তোমার ছবি দেখেছি, তাই চিনতে পেরেছি। তোমার মা আমার ছবি নিয়ে কি করে? সারা দিন রাত তোমার ছবি দেখেই কান্না করে। তাই নাকি? হুম। তুমি জিজ্ঞাসা করো না কেন কান্না করে? করেছি, কিন্তু মা বলে না। ও আচ্ছা। ভাইয়া তোমার কোলে বাচ্চাটাকে? এই মেয়ে একদম আমাকে বাচ্চা বলবে না, আমি এখন যথেষ্ট বড়, বুঝেছো? বড়দের সাথে এইভাবে কথা বলা ঠিক না। সরি বাবা। পাকা বুড়ি, তোমাকে পিচ্ছি না বললে কি বলে ডাকবো? কেন? আমার নাম ধরে? তা তোমার নাম কি? আমার নাম জুনিয়র আরোহী। নামটা শুনে বুকটা ধুক করে উঠলো, কারণ এই নামটা আমি আর আরোহী ঠিক করেছিলাম আমাদের মেয়ের জন্য। তা জুনিয়র আরোহী, তোমার মায়ের নাম নিশ্চয়ই আরোহী? তুমি কি করে জানলে? আমি সব জানি। তা তুমি এখানে কি করছো? আমি মা, পিসি, কাকা, কাকি, ঠাকুরমা, ঠাকুরদাদার সাথে শপিং করতে এসেছি। কিসের শপিং? আমার পিসির বিয়ের। ও আচ্ছা, ভাইয়া মা ফোন করেছিল, আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে। ঠিক আছে, কিন্তু ওকে কার কাছে রেখে যাব? ওর মা বাবাকে তো দেখছি না। চলো কাউন্টারে গিয়ে কথা বলি, ওরাই ওর বাবা মাকে খুঁজে বের করে দেবে। হ্যাঁ চল। তারপর আমরা কাউন্টারে চলে আসলাম। এক্সকিউজ মি, আসলে বাচ্চাটার মাকে খুঁজে পাচ্ছিলাম না। আপনারা যদি ওর মাকে খুঁজে তার কাছে ওকে পৌঁছে দেন তাহলে খুব ভালো হতো। এই নিন। তারপর আমি মেয়েটিকে ওনার কাছে এগিয়ে দিলাম। বাবু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখন থেকে সব সময় তোমার কাছেই থাকবো। মামুনি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে তুমি আমাকে ওনার কাছে দিচ্ছ কেন? মামুনি, তুমি কিছু সময় ওনার কাছে থাকো, আমার একটা কাজ আছে, ওটা শেষ করে আমি তোমাকে সে নিয়ে যাব। সত্যি তো? হ্যাঁ সত্যি। তারপর আমি মেয়েটিকে ওনার কাছে দিয়ে বাড়িতে চলে আসলাম, কিন্তু কিছুতেই মেয়েটির মুখ চোখের সামনে থেকে সরাতে পারছিলাম না। বারবার পিচ্চির মুখটা চোখের সামনে বেশি আসছিল। কেন জানি মেয়েটির সাথে আরও কিছু সময় থাকতে ইচ্ছে করছিল। বারবার মনে হচ্ছিল মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক আছে, কিন্তু তেমন আর কোনো সম্ভাবনা নেই। প্রথমত আমি জানি না আর এর সাথে পরে কী হয়েছিল। দ্বিতীয়ত পিচ্চিটি বলল ওর পিসির বিয়ে, আর ও যদি আমার মেয়ে হয় তাহলে নিশ্চয়ই নিধির বিয়ের কথা বলছিল। কিন্তু নিধি যদি বিয়ে ঠিক হতো তাহলে আমাকে নিশ্চয়ই জয় বা বাকি বন্ধুদের মাঝে কেউ জানাতো। ওরা যেহেতু আমাকে জানায়নি, তার মানে পিচ্চিটি আমার মেয়ে হতেই পারে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন চলে যায়, তবু মেয়েটির মুখ চোখের সামনে থেকে সরাতে পারছিলাম না। বাচ্চা মেয়েটির কথায় কিছুদিন ধরে মাথায় এমনভাবে চেপেছে যে বারবার মনে হচ্ছে বাচ্চা মেয়েটি আমার আপন কেউ। তাই আজকে রাতে আর কোনো উপায় না পেয়ে গ্রুপে মেসেজ দিলাম, বাড়ি থেকে নিধির বিয়ে ঠিক করেছে নাকি রে? না তো। ও, তোকে কে বললো নিধির বিয়ে ঠিক হয়েছে? কেউ না। তাহলে জিজ্ঞেস করলি কেন? আসলে নিধির বয়স অনেক হয়ে গিয়েছে তো, তাই ভাবলাম বাড়ি থেকে হয়তো ওর বিয়ে ঠিক করেছে। তুই বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তোর বোন বিয়ে করবে না বলে শপথ করেছে, তাই তোর বাড়ির মানুষ চাইলে ওর বিয়ে দিতে পারবে না। তাহলে আর ওর বিয়ে করা হয়েছে? কেন? কারণ আমি ওখানে আর ফিরবো কিনা সন্দেহ আছে। তুই না সেদিন বললি তুই কিছুদিন পর এখানে আসবি, তাহলে এখন আবার এইসব কি বলছিস? আসবো, চিন্তা করিস না, একবারের জন্য হলেও ওখানে ফিরে যাব। আচ্ছা এখন বাই, আমার একটা কাজ আছে, তোদের সাথে আমি পরে কথা বলছি। মেসেজটা পাঠিয়ে দিয়ে আমি অফলাইনে চলে গেলাম। কেন জানি আমার মন মানছিল না, বারবার মনে হচ্ছিল পিচ্চিটির সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে। দেখতে দেখতে সেদিন রাত কেটে গেল। বাবা আগে থেকে আমার উপর অফিসের সম্পূর্ণ ভার দিয়ে নিজে বাড়িতে থাকে। আজকে পিচ্চিটাকে দেখতে একটু বেশি মন চাচ্ছিল, তাই মন খারাপ করে আমি অফিসে না গিয়ে বাড়িতে বসে রয়েছি। আর আমার সাথে দুষ্টুমি করছে তনুশ্রী, সেও কলেজে যায়নি। ভাইয়া তুমি এমন করে মন খারাপ করে বসে রয়েছো কেন? এমনি। নিশ্চয়ই আজকে ওই পিচ্চিটার কথা মনে পড়ছে। হ্যাঁ। তনুশ্রী, তুই কোন পিচ্চির কথা বলছিস রে? বাবা সেদিন মার্কেট থেকে এসে বলছিল না ভাই একটা পিচ্চি মেয়ের সাথে কথা বলছিল, আমি ওই মেয়েটার কথাই বলছি। বুঝেছি, আমার ছেলেটা বাচ্চা মেয়েটার মায়ায় পড়ে গিয়েছে। দেখেছো, এই জন্যই বলি ছেলেটার বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ে করিয়ে দাও। কিন্তু তোমরা তো আমার কথাই শুনো না। দেখো এখন একটা বাচ্চার মায়া পড়ে গিয়ে অবস্থা হয়েছে। মা তুমিও না? হ্যাঁ, এখন তো দেখছি তোমার কথাই ঠিক। শুধু দেখলে হবে না, ওর বিয়ের ব্যবস্থাও করতে হবে। হ্যাঁ, তা তো করবই। বাবা তুমি মায়ের সাথে শুরু করে দিলে। তোমরা যাই বলো না, ভাইয়ার বউ কিন্তু আমি পছন্দ করব।
দাঁড়া, আমার বউ তোকে পছন্দ করাচ্ছি। কথাটা শেষ করেই আমি তনুশ্রীকে মারার জন্য তনুশ্রীর পেছন পেছন যেতে লাগলাম। তখনই হুট করে আমার ফোনটা বেজে উঠলো। তাই আমি দাঁড়িয়ে পকেট থেকে মোবাইলটা বের করলাম। মোবাইল বের করে দেখি জয় ফোন করেছে। আমি কল ধরলাম। হ্যালো সাগর, তুই কোথায়? আমি আর কোথায় থাকবো, বাড়িতে। কিন্তু তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তুই যেখানেই থাকিস না কেন, তাড়াতাড়ি আমাদের এলাকায় চলে আয়। কেন? তোর বোন নিধি কিছু সময় আগে অ্যাক্সিডেন্ট করেছে। ওর অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় কোনো কিছু হয়ে যেতে পারে। কি বলছিস? এসব কখন, কিভাবে হলো? তো মোবাইলে এত কিছু বলা যাবে না, তুই তাড়াতাড়ি চলে আয়। নিধিকে যে হাসপাতালে নেওয়া হয়েছে তার ঠিকানা আমি তোকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যালো হ্যালো। আমি কিছুক্ষণ হ্যালো হ্যালো করলাম, কিন্তু কোনো লাভ হলো না, কারণ জয় আগে ফোন কেটে দিয়েছে। আমি কান থেকে মোবাইল সরিয়ে মেঝেতে বসে পড়লাম। আমাকে হঠাৎ এভাবে বসে পড়তে দেখে মা বাবা তনুশ্রী দৌড়ে আমার কাছে চলে আসলো। সাগর, কি হলো তোর? এইভাবে বসে পড়লি কেন বাবা? কে ফোন করেছিল তোকে? ভাই কি হলো তোমার? কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। নিধি অ্যাক্সিডেন্ট করেছে। কি? কিভাবে? জানি না, ওরা আমাকে আর কিছু বলেনি। এইটা আবার কেমন কথা? এইটুকু সংবাদ কি কেউ কাউকে দেয় নাকি? আর বলেছে নিধির অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখন তাহলে তুই কি করবি? জানি না। এমন সময় ডুম করে একটা মেসেজ আসলো আমার ফোনে। তাকে দেখলাম জয় হাসপাতালের ঠিকানা পাঠিয়েছে। ঠিকানা দেখে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে লাগলাম। সাগর, কোথায় যাচ্ছিস? নিধির কাছে। এইভাবে অন্তত পোশাকটা তো পরিবর্তন করে যা। আমার এতে সময় নেই, আমার পিচ্চি বোনটা আমার জন্য অপেক্ষা করছে। ভাইয়া আমি তোমার সাথে যাব না, তুই এখানে থাক, আমি সেখানে গিয়ে বেশি দিন তো আর থাকবো না। তাহলে তুমি সেখানে গিয়ে আমাকে ফোন দেবে, আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আচ্ছা। কথাটা শেষ করে আমি বাড়ির বাইরে চলে আসলাম। আমার মোবাইল, মানি ব্যাগ আমার সাথে আগে থেকেই ছিল। আর দরজার কাছাকাছি একটা জায়গায় আমাদের গাড়ির চাবি ছিল। সেখান থেকে একটা গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে দুপুর করে বিকেল হয়ে গেল। আমার পক্ষে যত গতিতে সম্ভব আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু যত গতিতেই চালাই না কেন রাতের আগে আমি গ্রামে পৌঁছাবো না। তবু আমি চাচ্ছি একটু হলো আগে পৌঁছাতে। হঠাৎ করে আমার মোবাইলে কল আসলো। আমি তাকে দেখলাম জয় কল করেছে। তাই গাড়িটা কিছু সময় বন্ধ করে আমি কল ধরলাম। হ্যালো জয়, নিধি ঠিক আছে তো? আগের থেকে একটু ভালো হয়েছে? জয় কিছু না বলে কান্না করছে। আরে এভাবে কান্না করছিস কেন? বল না, নিধি কেমন আছে? তুই এখন কোথায়? আমি তোর ঠিকানায় পৌঁছানোর জন্য বাড়ি থেকে রওনা হয়েছি। অর্ধেক রাস্তার মতো এসে পড়েছি। তুই ওই ঠিকানায় গিয়ে সরাসরি তোদের বাড়িতে চলে যাস। নিধি আর আমরা সবাই এখানে আছি। বাড়িতে? কিন্তু কেন? আর তুই না বললি নিধির অবস্থা ভালো না, তাহলে বাড়িতে কি করে? জয় নিশ্চুপ, শুধু কান্না করছে। আর তুই মেয়েদের মতো কান্না বন্ধ কর আর বল নিধি বাড়িতে কেন? ফোনে সবকিছু বলতে পারবো না, তুই তোদের বাড়িতে আয়, তাহলে সব জানতে পারবি। আমরা সবাই সেখানেই আছি। জয় কান্না করতে করতে কল কেটে দিল। জয়ের এসব কথা আর কান্না করার কারণে আমার মনের ভিতরে একটা ভয় চেপে বসলো। তাই আমি তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। রাত প্রায় 11টার দিকে আমি গাড়ি নিয়ে আমাদের বাড়ির সামনে উপস্থিত হলাম। তারপর আমি গাড়ি থেকে নেমে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো। দেখে মনে হচ্ছে কোনো বিয়ের বাড়ি। কিন্তু জয় আমাকে বলেছিল নিধির অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অবস্থা অনেক খারাপ, আর ওকে নাকি বাড়িতে নিয়ে এসছে। একটা অ্যাক্সিডেন্ট করা মানুষকে তখনই কেউ বাড়িতে আনে যখন সে মারা যায়। আর কেউ মারা গেলে তার বাড়ি নিশ্চয়ই বিয়ে বাড়ির মতো সাজানো থাকবে না। আর এটা এমন না যে অ্যাক্সিডেন্ট একটু আগে হয়েছে। জয় আমাকে অ্যাক্সিডেন্টের কথা সে দুপুরে বলেছে। এতটা সময় চাইলে বিয়ে বাড়ির শ্মশানে পরিণত হতে পারে, কিন্তু এখানে তো আমি উল্টো দেখছি সব কিছু। একবার পা বাড়িয়ে বাড়ির ভিতর গিয়ে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু তখনই চোখের সামনে বাড়ির সীমানা পড়ল, আর তার সাথে সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে বেশি উঠল। সাহস করে না অভিমানে আমি আর ভেতরে যেতে পারলাম না। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ভেতরে কি হচ্ছে। তখন আমার মোবাইলে জয় কল করলো। আমি ধরলাম। হ্যালো সাগর, তুই কোথায়? বাড়ির সামনে। সত্যি তুই চলে এসেছিস? হ্যাঁ, কিন্তু বাড়ির ভিতরে কি হচ্ছে? আর বাড়িটা বিয়ে বাড়ির মতো সাজানো কেন? কারো কি বিয়ে হচ্ছে নাকি? তুই ভিতরে এসে দেখে যা বাড়ির ভিতরে কি হচ্ছে না হচ্ছে। না, আমি ভিতরে ঢুকবো না, তুই আমাকে মোবাইলে বল। বুঝেছি, তুই যখন বাড়ির ভিতরে ঢুকতে যাচ্ছিস না, তাহলে আমরা বাইরে আসছি আর এসে বলছি ভিতরে কি হচ্ছে। তাড়াতাড়ি আয়। আচ্ছা, আসছে। জয় কল কেটে দিল। আমি মোবাইল পকেটে রেখে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম।
আমার সামন দিয়ে সারিতে সারিতে মানুষ হাতে উপহার নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। আমার অবশ্য বুঝতে অসুবিধা হয়নি যে বাড়িতে কেউ মারা যায়নি, বরং কারো বিয়ে হচ্ছে। কিন্তু আমি সত্যিটা জয়ের মুখ থেকেই শুনতে চাই। এখন ওখানে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, চোখের উপর একটা হাত দিয়ে দাঁড়িয়ে আছি। অন্যদিকে জয় আমার কল কেটে মোবাইল পকেটে রাখতে রাখতে রাজু জিজ্ঞাসা করলো, জয়, সাগরকে ফোন দিয়েছিলি? হ্যাঁ। ও কি বললো? বললো এসে গিয়েছে। কোথায়? বাড়ির বাহিরে দাঁড়িয়ে রয়েছে। সত্যি? তুমি সত্যি বলছো ভাইয়া? সত্যি এসেছে? তাহলে বাহিরে দাঁড়িয়ে রয়েছে কেন? বাড়ির ভিতর আসছে না কেন? সাগর হয়তো বাড়ির ভিতরে আসবে না, তাই বাহিরে দাঁড়িয়ে রয়েছে। সে পরে দেখা যাবে, আমার ভাইয়া এসেছে, এতেই অনেক। কথাটা বলে নিধি শাড়ি ধরে বাইরের দিকে দৌড়াতে থাকে। নিধিমা, কোথায় যাচ্ছিস? নিধি, তোর না বিয়ে? তুই বিয়ের আসর থেকে এভাবে উঠে কোথায় যাচ্ছিস? নিধি, পাগলামি করিস না, চলে আয় এখানে। আরে আরে নিধি, কোথায় যাচ্ছ? আমার ভাইয়া এত বছর পর আমার কাছে এসেছে, আমি ভাইয়ার কাছে যাচ্ছি। আমি কারোর কথা শুনবো না। সবাই নিশ্চুপ হয়ে যায়, আর নিধির কথাটা সবার কানে বাজতে থাকে। তার এতটাই অবাক হয়েছে যে তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। নিধি দৌড়ে বাইরের দিকে যেতে থাকে, আর নিধির পিছন পিছনে সেই বাচ্চা মেয়ে আর সবাই এক এক করে দৌড়ে গেটের দিকে যেতে থাকে। এমন একটা অবস্থা যেন বিয়ে করতে বর গেট পর্যন্ত চলে এসছে, তাই সবাই তাকে বরণ করতে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই বাড়ির ভিতরে হইচই শব্দ আমার কানে আসলো। তার সাথে আমার কানে একটি মেয়ের পায়েলের শব্দ আসলো। কিন্তু কেন জানি মনে হলো পায়েল পরা মেয়েটি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। তাই আমি চোখের উপর থেকে হাতটা সরিয়ে সামনে তাকালাম, আর তাতে একটা মেয়ে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো। এই কি করছেনটা কি? আপনি কে? আর আমার বুকে এভাবে ঝাঁপিয়ে বললেন কেন? মেয়েটি কিছু না বলে কান্না করেই যাচ্ছে। আর এটা কি ধরনের ব্যবহার? বলা নেই কহ নেই, ধুম করে আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়লেন। তাছাড়া আপনি কে, আর আমার বুকে এভাবে ঝাঁপিয়ে পড়লেন কেন? ভাইয়া, আমি তোমার পিচ্চি নিধি। কথাটা বলে নিধি কান্না করে আমার বুকের উপরে আবারও ঝাঁপিয়ে পড়ল। আরে পিচ্ছি, এভাবে কান্না করছিস কেন? তাছাড়া তোকে দেখে তো মনে হচ্ছে আজকে তোর বিয়ে, আর তুই যদি আজকে কান্না করিস তাহলে তো তোর মেকআপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আজকে নিধির বিয়ে। সামনে তাকে দেখি মা, বাবা, ভাইয়া আর অনেকে দাঁড়িয়ে আছে। নিধি, জয় কোথায় রে? আমি এখানে। এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। নিধিকে আমার কাছ থেকে সরিয়ে দিলাম। কি কথা বল? আমি ঠাস ঠাস করে জয়ের গালে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। থাপ্পড় খেয়ে জয় মাথা নিচু করে রয়েছে। জিজ্ঞাসা করবি না তোকে আমি কেন মারলাম? না, কারণ আমি জানি তুই আমাকে কেন মেরেছিস। সবকিছু জেনে শুনে তুই এমন একটা মিথ্যা কথা বলতে পারলি? তাছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তোকে আমরা অনেকবার অনেকভাবে বলেছি এখানে আসার জন্য, কিন্তু কোনোবারই তুই আসিস না, তাই শেষ পর্যন্ত এই পথ অবলম্বন করতে হলো। সাগর, তুই ওকে একা কিছু বলিস না, কারণ বুদ্ধিটা ওর একা না, ওই বুদ্ধিটা আমাদের সবার। ওরা কথা শেষ করতে করতে আরেকজন ভিড় ঠেলে আমাদের সামনে চলে আসলো। সে আর কেউ নয়, আরোহী। আরোহীকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। ঠিকই বলেছিস, দোষ তোদের না। দোষ কার জানিস? দোষ আমার, কারণ আমি তোদের উপর বিশ্বাস করেছিলাম, মনে করেছিলাম তোরা আমাকে দেওয়ার কথা রাখবি। কিন্তু আজকে বুঝতে পারলাম আমি ভুল ছিলাম। ওরা মাথা নিচু করে আছে। অবশ্য তোদের এবার কী করার? তোরা যার সাথে থাকবি চলবি তাদের মতোই তো হবি, তাই না? আরোহীর দিকে তাকিয়ে বললাম, আর আরোহী আমার কথা শুনে মাথা নিচু করে নিল। ভাইয়া, তুমি ওদের একা দোষ দিও না, এসব ওরা একা করে নাই, ওদের সাথে আমিও করেছি। বাহ, আরও কেউ আছে নাকি যে মিথ্যা কথার সাথে জড়িয়ে আছো? থাকলে একেবারে বলে দাও। ঠিক আছে, কারো কিছু বলতে হবে না, আমার যা বোঝার আমি তা বুঝে গেছি। ভাইয়া। নিধি অশ্রু ঝরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। চুপ, একদম চুপ। তুই আর আমাকে ভাইয়া বলে ডাকবি না। আমি সারা জীবন ভাবতাম আমাকে সবাই মিথ্যা কথা বলবে, বা আমাকে ধোকা দিলেও অন্তত তুই আমাকে জীবনে মিথ্যা কথা বলবি না। কিন্তু আমার এই ভাবনাটাও শেষ পর্যন্ত তুই ভুল প্রমাণিত করে দিলি। নিধি মাথা নিচু করে আছে। অবশ্য তোর দোষটাই বা কোথায়? তুই ছোট থেকে যাদের কাছে বড় হয়েছিস তাদের মতোই তো হবি। শত হলো তোর শরীরে তাদেরই রক্ত বইছে। মা বাবার দিকে ইশারা করে বললাম। তারা মাথা নিচু করে ফেললো। জয় যখন তোকে বলে দিয়েছিল যে আমি ওদের সাথে যোগাযোগ করি, তাহলে তুই কি পারতি না ওদের থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করে বলতে যে তোর বিয়ে হচ্ছে, আমি যেন আসি? তোর কি মনে হয় আমি এতটাই খারাপ, এতটাই নিষ্ঠুর যে নিজের প্রিয় বোনটার বিয়েতে আসতাম না? সে চুপ করে আছে। কিন্তু না,
তুই কি করলি? সবার মতো আমার সাথে মিথ্যা একটা নাটক করলি। সরি। কিসের সরি? আমি কোনো সরি টরি চাই না। তোর কোনো ধারণা আছে তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার কী অবস্থা হয়েছিল? আছে তোর কোনো ধারণা? সেবারও নিশ্চুপ হয়ে আছে। 12 ঘন্টার রাস্তায় আমি 8 ঘন্টা এসেছি। কীভাবে এসেছি সেই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর বিকেলে যখন জয় আমাকে ফোন করলো যে হাসপাতালে নাকি সোজা বাড়িতে আসতে, তখন আমার মনের ভেতর কী হচ্ছিল তুই বুঝতে পারছিস? অবশ্য তুই সে বুঝবি বা কেন? আমাকে মিথ্যা কথা বললে এখানে আনতে পেরেছিস, তা ভেবে তুই আর বাকি সবার মতো তো খুশিতেই ছিলি, তাই না? আমি এতটা পথ যেভাবে গাড়ি চালিয়ে এসেছি তাতে আমার কিছু একটা হয়েও যেতে পারতো, কিন্তু তাতেও তো তোর কিছু যায় আসে না। অবশ্য তোর কী বা যায় আসবে? আমি তো তোর আপন ভাই না? তোর আপন ভাই তো তোর সাথেই রয়েছে। আমাকে তো তোর বাবা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। একটা কুড়িয়ে পাওয়া ভাই আবার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেলে তার কিছু যায় আসবে না। ভাইয়া প্লিজ এইভাবে বলিস না। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি, আর সেই তোরই যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচব কি করে বল? তুই আমাকে ভালোবাসিস? এমন কথা বলিস না রে। এসব শুনে হাসি পাচ্ছে। আর কি বললি? আমার কিছু হয়ে গেলে তুই বাঁচবি কি করে? যদি আমার জন্য তোর এতটাই চিন্তা থাকতো তাহলে তুই আমার সাথে নাটকটা করতেই পারতি না। ভাইয়া সরি বললাম তো। একবার বলিস না তুই আমাকে আর ভাইয়া বলে ডাকবি না? তোর আপন ভাই আছে, তাকে তুই ভাইয়া বলে ডাক। আমার মতো রাস্তার ছেলেকে তোর ভাইয়া বলে ডাকার কোনো প্রয়োজন নেই। কথাটা বলে আমি ঘুরে গাড়ির দিকে যেতে লাগলাম। সাগর, তুই কোথায় যাচ্ছিস? যেখানেই যাই না কেন, এখানের এক মুহূর্তও না। এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আর একটা কথা শোন, তোরা 4 জন ওদের সাথে মিলে আজকে যা করলি তা ঠিক করিসনি। না আর না, তোর আর কিছুই বলিস না। এতটা সময় তোর অনেক কিছুই বলেছিস, আর না। প্লিজ ভাইয়া তুই চলে যাস না। আমি জানি মিথ্যা কথা বলে তোকে এভাবে এখানে ডেকে আমি ভুল করেছি, কিন্তু দয়া করে তুই চলে যাস না। এত বড় শাস্তি আমাকে দিস না। নিধি কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। তোর শাস্তি তুই নিজেই বেছে নিয়েছিস, এখানে আমার কিছু করার নেই। কথাটা শেষ করে আমি গাড়িতে ঢুকবো, তখন পেছন থেকে কি একজন আমার হাত ধরে ফেলে। আমি মনে করেছি নিধি ধরেছে, তাই বললাম, নিধি আমার হাত ছাড়, আমাকে যেতে দে। কিন্তু তবু আমার হাত ছাড়ে না, তাই একটু জোরে চিৎকার করে বললাম, একবার বলিস না হাত ছাড়, তাহলে কথা শুনিস না কেন? কথাটা শেষ করে পেছনে করে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। পেছনে করতেই আমার চোখে পড়ল নিধি আমার থেকে কিছুটা দূরে বসে নিজের 2 হাত দিয়ে চোখ ডেকে কান্না করছে। আমি ভাবলাম নিধি যদি ওইখানে বসে কান্না করে তাহলে আমার হাত ধরল কে? এইসব ভাবতে ভাবতেই আমি নিচে আমার হাতের দিকে তাকাতে দেখতে পেলাম একজোড়া কান্না ভেজা চোখ আমার দিকে তাকিয়ে আছে। চোখের থেকে নজর সরিয়ে যখনই মুখের দিকে তাকালাম তখন আরও একটু ধাক্কা খেলাম, কারণ মুখটা যে সেই পিচ্ছি জুনিয়র আরোহীর। আমি ওকে কান্না করতে দেখেই হাঁটু গেড়ে সামনে বসে বললাম, আরে মামনি তুমি এখানে? আর তুমি কান্না করছো কেন? বাবু তো তুমি অনেক পচা, অনেক অনেক পচা। মেয়েটা আরো বেশি কান্না করতে থাকে। আমি কি করলাম যে আমি এত পচা হয়ে গেলাম? কি করলে মানে? তুমি জানো না তুমি কি করেছো? না বললে জানবো কি করে? সেদিন মার্কেটে তুমি আমাকে মিথ্যা কথা বলে চলে গিয়েছো, আর আজকে আবার যখন আসলে তখন আমাকে কতগুলো বকা দিলে। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। সরি মামনি, আসলে আমি মনে করেছিলাম নিধি আমার হাত ধরেছে, তাই একটু বকছিলাম। পিসি তো তোমার হাত ধরেছে, তাই বলে কি পিসিকে বকতে হবে? আসলে সে না একটু ভুল করেছে, তাই ওকে একটু বকছিলাম। মা বলে কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয়। তাছাড়া আমি না বলেছি তোমার সাথে কথা বলবো না, তারপরেও তুমি আমার সাথে কথা বলে তোমার সাথে কথা বলতে বাধ্য করছো কেন? সত্যি তো কথা বলবে না? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। এসেছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু তুমি যখন কথা বলতে চাচ্ছ না তাহলে এখানে থেকে কি হবে? হ্যাঁ হ্যাঁ, কত আমার সাথে দেখা করতে এসেছিলে তো আমি জানি, তাই তো আমার সাথে কথা না বলে দেখা না করেই চলে যাচ্ছিলে। কি করব? তুমি তো আমার সাথে কথা বলতে চাও না, তাহলে আমার এখানে থেকে কি লাভ? জুনিয়র আরোহী মুখ ফুলে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা তাহলে আমি চলি, কেউ যখন আমার সাথে কথাই বলবে না তখন আমাকে এখানে থেকে কি লাভ? অভিমান করে যখনই আমি উঠে আসতে নিলাম তখনই পিচ্ছি মেয়েটি আমাকে টান দিয়ে বসে দিল। তুমি যদি এখান থেকে এক পাও কোথাও যাও, না হলে আমি লাঠি দিয়ে বাড়ি মেরে তোমার পা ভেঙে দিব। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এখান থেকে যাওয়া যাবে না।
এই তো বুঝেছো, এখন তাড়াতাড়ি কান ধরো। কেন? আমাকে কালকে আর আজকে কষ্ট দিয়েছে, তাই। এত মানুষের সামনে কান ধরবো? হ্যাঁ, আর এখনই। ঠিক আছে, ধরছি। আমি আমার 2 হাত দিয়ে পিছিয়ে মেটে 2 কান ধরলাম। এই এই তুমি এটা কি করছো? তুমি তো বললে কান ধরতে, তাই তো কান ধরছি। আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? তাহলে কার কান ধরবো? তোমার। আমার? হ্যাঁ তোমার, আর তাড়াতাড়ি কান ধরে আমার কাছে ক্ষমা চাও। সত্যি আমার কান ধরতে হবে? হ্যাঁ। আমার মামনিটা যখন বলেছে তাহলে তো ধরতে হবে। এই যে কান ধরছি। এইবার ক্ষমা চাও। সরি মামনি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। এবার হয়েছে? হ্যাঁ। এখন তাহলে কান থেকে হাত নামাই? না। কেন? তুমি এইবার আমার মাকে কষ্ট দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চাইবে, তারপর আমি তোমাকে মাফ করব। আমি তোমার মাকে আবার কখন কিভাবে কষ্ট দিলাম? সেই দিন না তোমাকে বললাম তুমি আমার মাকে কখন কিভাবে কষ্ট দিয়েছো? ইস, ভুলে গিয়েছিলাম। তা তোমার মা কোথায়? তাকে আমার সামনে নিয়ে আসো, আমি তার কাছেও ক্ষমা চেয়ে নিই। তুমি একটু দাঁড়াও, আমি মাকে নিয়ে আসছি। আচ্ছা। জুনিয়র আরোহী গুটি গুটি পায়ে দৌড়ে তার মাকে খুঁজতে চলে গেল। এত সময় আমার সাথে জুনিয়র আরোহীর এমন কথাবার্তা দেখে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আর আরোহী এরই ফাঁকে কোথায় জানি চলে গিয়েছিল, তা আমি জানি না, আর জানার দরকারও নেই। জুনিয়র আরোহী কাছাকাছি মানুষগুলোর মধ্যেই মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কাউকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও সেই মানুষটিকে পাচ্ছে না। হঠাৎ কাকে জানি জুনিয়র আরোহী দৌড়ে তার দিকে চলে গেল। বাচ্চা মেয়েটির সাথে কথা বলতে বলতে আমার মাথা গরম কখন যে ঠান্ডা হয়ে গেছে আমি নিজেও জানি না। এদিকে জুনিয়র আরোহী তার দিকে চলে যাওয়ার পর জয়, রিয়াদ, সিয়াম আর রাজু আমার কাছে আসলো। সাগর, তুই পিচ্চি মেয়েটাকে চিনিস? চিনি দেখেই তোর সাথে কথা বললাম। তুই ওকে কি করে চিনিস? এই তো কিছুদিন আগে এক মার্কেটে দেখা হয়েছিল, আর সেদিনই প্রথম কথা বলেছিলাম। মেয়েটা খুব ভালো আর মিষ্টিও। আমার যদি এমন একটা মেয়ে থাকতো তাহলে খুব ভালো হতো। তুই জানিস ওর মা বাবাকে? না। তোরা ওর মা বাবাকে চিনিস? হ্যাঁ। কারা রে ওর মা বাবা? বাবু, বাবু দেখো, আমি মাকে সাথে করে নিয়ে এসেছি, এখন তুমি মায়ের কাছে ক্ষমা চাও। জুনিয়র আরোহীর কণ্ঠ শুনে আমি এদিক থেকে যখনই ওইদিকে মুখ খুললাম, পিচ্ছি মেয়েটি একটা মহিলার হাত ধরে আছে দেখলাম। আমি মহিলাটির মুখের দিকে তাকাতেই আমার মাথায় আবারও রাগ উঠে গেল, কারণ মহিলাটি আর অন্য কেউ না, বরং আরোহী। আমি ভেবেছিলাম মেয়েটি অন্য কারো হবে, কিন্তু শেষ পর্যন্ত আমি কিনা ওর মেয়ের সাথে এত সময় কাটিয়েছি, ওর মেয়ের মায়ে এতদিন ধরে পড়েছি। এসব ভাবতেই আমার নিজের উপরে রাগ উঠছে। আমি সেখানে একমতো দাঁড়িয়ে না থেকে সরাসরি গাড়িতে গিয়ে বসলাম। যেই গাড়ি চালু করব ঠিক তখনই আমার পালিত বাবা আমার গাড়ির সামনে এসে হাত জোর করে দাঁড়ালো আর বলতে লাগলো, বাবা, আমি জানি আমরা তোর সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না, তারপরও আমরা তোর কাছে ক্ষমা চাচ্ছি, আর তুই দয়া করে এখন এখান থেকে যাস না। আমি নিশ্চুপ হয়ে আছি, আমার মাথায় এখনো গরম আছে। তোর যত রাগ সব আমাদের উপর। তোর নিষ্পাপ বোন নিধি তো কোনোদিন তোর সাথে খারাপ ব্যবহার করে নাই। দয়া করে আজকের ওর বিয়ের থেকে চলে যাস না, ওকে এত বড় শাস্তি দিস না। আপনার মেয়ের বিয়েতে আমি থেকে কি করব? না আমি আপনাদের আত্মীয়, না আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক আছে। তাছাড়া আপনারা তো আমাকে নিমন্ত্রণও করেননি। এখন আমি যদি নিমন্ত্রণ ছাড়া আপনার মেয়ের বিয়েতে উপস্থিত থাকি, তাহলে আবার দেখা যাবে আপনি আর আপনার ছেলে মিলে আমাকে মারতে শুরু করবেন। বাবা নিশ্চুপ হয়ে আছে। আমার অপরাধ স্বরূপ বলবেন আমি বিনা নিয়ন্ত্রণে এখানে এসে উপস্থিত হয়েছি কেন। তাছাড়া ভাগ্য গুণে বা বন্ধুদের গুণে যাই বলেন না কেন, সেবার প্রাণে বেঁচে গিয়েছিলাম, কিন্তু এবার একবার মারতে শুরু করলে আমার আর প্রাণে বাঁচা হবে না। কারণ সেবার আমার পাশে আমার প্রাণপ্রিয় বন্ধুরা ছিল, কিন্তু এখন তারা পরিবর্তন হয়ে গেছে, আমার সাথে ছলনা করতে শুরু করেছে। তাই এখন যদি আমার জীবনের উপর কোনো বিপদ আসে, তাহলে যে আমি তাদের পাশে আর পাবো না, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। সাগর প্লিজ এভাবে বলিস না, আমরা জানি আমরা তোর অপরাধী, তাই তুই আমাদের ক্ষমা করবি না, কিন্তু আমাদের অপরাধের কারণে তুই তোর বোন নিধির বিয়েটা ছেড়ে যাস না। নিধি পণ নিয়েছে, তুই যদি ওর বিয়েতে না থাকিস তাহলে ও বিয়ে করবে না। প্রথমত নিধি নামে আমার কোনো বোন নেই, আর আপনি যার কথা বলছেন সে শুধুমাত্র আপনার বোন, আমার না। কারণ আমার বোন কখনো আমার সাথে মিথ্যা নাটকের পরিকল্পনা করতে পারে না। আর রইল আমাকে ছাড়া বিয়ে না করার পণ, আমি তো দেখছি না এমন কোনো পণ করেছে বলে, কারণ সে তো বিন্দাস কোণে সাজে বিয়ের করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। যদি এমন কোনো প্রতিজ্ঞা করেই থাকতো
তাহলে আমার সাথে এমন কোনো নাটক না করে সরাসরি এর বিয়েতে নিমন্ত্রণ করতো। বাচ্চা মানুষ, একটা না হয় ভুল করেই ফেলেছে, প্লিজ ওকে ক্ষমা করে দে। কিছু কিছু ভুলের ক্ষমা চাইলেও করা যায় না। ভেবেছিলাম এত বছর পর যখন আবার এই গ্রামে আসবো, তখন হাতে গোনা কয়েকজন তো পাবো যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, আমাকে ধোকা দেয়নি। কিন্তু এরা শেষ পর্যন্ত আমার সাথে যেমন করবে আমি ভাবিনি। সত্যি বলছি, তোরা আজকে আমার সাথে যা করলি, তাতে যে আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি তা তোদের বলে বোঝাতে পারবো না। বাবা, ঠিক বাবা না বলে পালিত বাবা। ইস, আমি কত বোকা! এই সামান্য কথাটা কি করে যে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি। আপনারা এতটা সময় ধরে আমাকে কেন আটকাতে যাচ্ছেন আমি এটা বুঝতে পেরেছি। সেদিন আপনারা আমার প্রাণ ভিক্ষা দিয়েছিলেন কতগুলো টাকার বিনিময়ে, আর এখন আমি যখন এখানে এসেছি সেই টাকাগুলো ফেরত পেতে যাচ্ছেন, কিন্তু এমন একটা সময় মুখ ফুটে বলতে পারছেন না, তাই আমাকে আটকাতে যাচ্ছেন, তাই না? মা বাবার ভাইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর আপনারা হয়তো ভেবেছিলেন আমি কখনো এখানে এসে আপনাদের টাকা দিব না, তাই আপনার মেয়ে আর আমার বন্ধুদের দিয়ে এমন নাটক করলেন, তাই না? ওনারা তো কিছুই বলছে না, তোরাই বল আমি যা বললাম তা সত্যি কি না? ওরা আমার প্রশ্নের উত্তর না দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিরে নিধি বল, যা বাদ দে। জয়রা, জুরিয়াত, সিয়াম, তোরা বল, তোদের আমার পালিত বাবা আর তার পরিবার কত টাকা লোভ দেখিয়েছে? 10 নাকি 15 লক্ষ টাকা? আর এভাবে তাকিয়ে রয়েছিস কেন? এভাবে তাকিয়ে না থেকে বল, তোদের বন্ধু তো কত টাকা বিক্রি করে দিলি? এভাবে তাকিয়ে দেখছি, তুই আমাদের সেই সাগর নাকি অন্য কেউ? আমি সে আগের সাগরে আছি, শুধু তোরা বদলে গিয়েছিস। অবশ্য কে বদলে যাওয়া না, বিক্রি হয়ে যাওয়া বলে। ওরা আর কিছু না বলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার সাথে ওদের সবার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে যাই হোক, এখন আমি চলি। আর হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না, আজকে আমি এই গ্রামে আছি। কালকে দুপুরের দিকে আপনাদের সবার টাকা পরিশোধ করে তারপর একেবারে এর জন্য চলে যাব। সবাই তো নিশ্চুপ হয়ে আছে। বললাম তো কালকে আপনাদের টাকা পেয়ে যাবেন। এইবার তো অন্তত গাড়ি সামন থেকে সরুন আর আমাকে যেতে দিন। এত বিশ্বাসঘাতকের মাঝে আমি আর থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি যদি আরও কিছু সময় এখানে থাকি তাহলে নিশ্চিত আমি মরে যাব, তাই প্লিজ আমাকে যেতে দিন। আমার কথাটা শুনে মা বাবার ভাইয়া গাড়ির সামন থেকে চলে গেল। ধন্যবাদ। আমি আবার গাড়ির ভিতরে ঢুকে গাড়ি চালিয়ে যেতে লাগলাম। গাড়ির ভিতরে ঢোকার আগে না চাইতেও একবার জনের আরোহীর দিকে তাকিয়ে দেখলাম আরোহী ওকে ধরে রেখেছে। হয়তো ওকে ছেড়ে দিলে আমার কাছে ছুটে আসতো, তাই ওকে ধরে রেখে একদিক দিয়ে ভালোই করেছে। আমি সেখান থেকে চলে আসার পর অনেকটা সময় কেটে যায়। সবাই এখনো সেখানে দাঁড়িয়ে কান্না করছে। এদিকে নিধির বিয়ের তো সময় পার হয়ে যাচ্ছে, তাই বাবা নিধির কাছে গিয়ে বলল, নিধি চল মা, বিয়ের কাজটা সেরে নি। নিধি নিশ্চুপ হয়ে কান্না করছে। এভাবে বসে থাকিস না, এদিকে বিয়ের লগ্ন তো পার হয়ে যাচ্ছে। চল মা, বিয়ের কাজটা সেরে নিবি। আমি যাব না ভাইয়া, যতটা সময় না আসবে আমি বিয়ে করব না। এভাবে বলিস না, শুনি না সাগর কি বলে গেল। তোরা সাগরের সাথে মিথ্যা নাটক করেছিস, তাই সাগর তোর উপর রাগ করেছে। তুই তো জানিস ও কতটা রাগী, মনে হয় না ও আর আসবে। তাহলে আমি বিয়ে করব না আমি বিয়ে। জয়, আমরা অনেক বড় ভুল করে ফেললাম, তাই না রে? হ্যাঁ জানিস রাজু, সাগর ঠিকই বলেছে, আমরা আসলেই বিক্রি হয়ে গিয়েছি। না হলে কি ওর সাথে আমরা এমনটা নাটক করতে পারতাম? ওই দিক দিয়ে ভাবলেই আসলেই আমরা অনেক বড় অপরাধ করেছি। আমরা ওকে ফিরিয়ে আনার জন্য মিথ্যা নাটক তো করে ফেলেছিলাম, কিন্তু নিজেদের একবারও ওর জায়গায় বসিয়ে ভাবি নাই। যদি ওর জায়গায় নিজেদের বসিয়ে ভাবতাম তাহলে বুঝতে পারতাম ও কতটা চিন্তায় ছিল। আমরা ওকে ফিরিয়ে আনার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত ওর সবচেয়ে প্রিয় মানুষটাকে নিয়ে নাটক করলাম। একবার ভেবেও দেখলাম না এই খবরটা শুনে ওর উপর কি প্রভাব পড়বে, ও কতটা কষ্ট পাবে। আমরা এমনটা কি করে করতে পারলাম রে? আসলে আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি, আর আমাদের উপর সাগরের রাগ হওয়াটাই আমি অস্বাভাবিক দেখছি না। সাগরের জায়গায় যদি আমরা থাকতাম তাহলে নিশ্চয়ই আমরাও এমনই ব্যবহার করতাম। তুই ঠিক বলেছিস, এতগুলো বছর পর যদি এসে আবার ছলনার শিকার হতে হয় তাহলে সবাই রাগ হবে। এখন তাহলে কি করা যায়? কি আর করব, বন্ধুর সাথে ছলনা করে অপরাধ করেছি, তাহলে তার জন্য ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা এখনই চাইতে হবে, কারণ সাগরের মাথায় রাগের পরে অভিমান চেপে বসলে আমরা আর ওর ক্ষমা কখনোই পাবো না। কিন্তু সাগর এখন কোথায় পাবো? ও তো গাড়ি নিয়ে না জানি কোথায় চলে গেছে। আমি জানি ওকে কোথায় পাবো। কোথায়? চল আমার সাথে। আগে প্রিয় বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নিই, তারপর এদিক দেখা যাবে। সবাই নিশ্চুপ। ওরা জয়ের কথা শুনে দাঁড়িয়ে রয়েছে।
তোরা যাবি নাকি? আমি একাই চলে যাব। দাঁড়া দাঁড়া, আমরা আসছি। সবাই একসাথে যাওয়ার জন্য রওনা দিল। ঠিক তখনই পিছন থেকে নিধি ডাক দিল, জয় দাঁড়াও। কেন? তোমাদের সাথে আমিও ভাইয়ের কাছে যাব। তুমি যাবে কেন? তোমাদের সাথে অপরাধ তো আমিও করেছি, আর তার জন্য আমাকেও তো ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, চলো। ওরা সবাই রওনা দিতে নিল। এদিকে আমি চলে আসার পর থেকেই জুনিয়র আরোহী কান্না করে আকাশ পাতাল এক করে ফেলেছে। আরোহী এখনও জুনিয়র আরোহীকে ধরে রেখেছে আর কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু জুনিয়র আরোহী কোনোভাবে কান্না আটকাতে পারছে না। বারবার শুধু বলছে, তোমার জন্য, শুধু তোমার জন্য আমি বাবুর সাথে যেতে চাইলাম না মা। তুমি খুব খুব পচা। তুমি যদি আমাকে না আটকাতে তাহলে বাবু আমাকে ছেড়ে যেতে পারতো না। তুমি খুব খুব পচা। সেই দিনও তোমার জন্য আমি বাবুকে হারিয়েছি, আর আজকেও তোমার জন্য আমি বাবুকে হারালাম। তুমি খুব খুব পচা। আরোহী মেয়ের এইসব কথা শুনছে আর নিজের চোখের জল ফেলছে আর মনে মনে বলছে, হ্যাঁ রে মা, আমি আসলেই খুব পচা রে। তোর মা সত্যিই খুব খুব পচা। শুধুমাত্র আমার জন্যই তুই এতগুলো বছর তোর বাবা থাকার সত্ত্বেও বাবার ভালোবাসা পাস নাই। আর আজকে এতগুলো বছর পর যখন একটু বাবার ভালোবাসা পেলি, তখন সেই আমার জন্যই সে ভালোবাসা থেকে তুই আবার তোর বাবাকে হারিয়ে ফেললি। মা, তুই কেন আমাকে খুঁজে বের করে সামনে আনলি? আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম তোর বাবা নিশ্চয়ই তোকে অন্য কারো মেয়ে ভেবে ভালোবাসছে। যদি জানতো তুই আমার রক্ত, আমার মেয়ে, তাহলেও কখনো তোকে ভালোবাসতো না, কারণ ও যে আমাকে ঘৃণা করে। তাই তো আমি তোদের বাবা মেয়ের ভালোবাসা মানুষের পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতাম। কেন আনলি তুই আমাকে সামনে? কেন আনলি? মাফ করে দিস রে মা, তোর এই অভাগী মাকে মাফ করে দিস। আর এসব বলেই একদিক দিয়ে কান্না করছে, আরেক দিক দিয়ে জুনিয়র আরোহীকে সামলানোর চেষ্টা করছে। জুনিয়র আরোহী যখন কান্না করতে করতে বলল নিধি এবং বাকিরা কোথাও যাওয়ার কথা বলছে, তখন কান্না ভেজা চেহারা নিয়ে আরোহীর হাত থেকে দৌড়ে ছুটে নিধির কাছে গিয়ে ওর শাড়ি টেনে ধরে বলতে থাকে, পিসি পিসি, তোমরা কি বাবুর কাছে যাচ্ছ? বলো বলো, একটু বলো না পিসি, তোমরা কি বাবুর কাছে যাচ্ছ? হ্যাঁ, আমরা তোমার বাবুর কাছে যাচ্ছি। তোমাদের সাথে আমিও যাব বাবুর কাছে। না বুড়ি, এখন অনেক রাত হয়ে গিয়েছে, এখন তুমি আমাদের সাথে যেতে পারবে না। আমি এত কিছু জানি না। আমি বাবুর কাছে যাব, আমাকে নিয়ে চলো প্লিজ। বুড়ি, তুমি না ভালো মেয়ে, আর ভালো মেয়েরা কি কান্না করে? তাছাড়া আমরা তো যাচ্ছি তোমার বাবুকে ফিরিয়ে আনতে, কিন্তু তুমি যদি এভাবে কান্না করো আর তো তোমার বাবু জানতে পারে, তাহলে সে কি আসবে? তুমি বলো। না না, আমি আর কান্না করবো না। তুমি দাও বাবুকে তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে আনো। তুমি অপেক্ষা করো, আমরা যাব আর সাথে করে তোমার বাবুকে নিয়ে একটু পরেই চলে আসব। সত্যি তো? হ্যাঁ, 3 সত্যি। এবার আমরা চলি। আমি বাবুর আসার অপেক্ষা করব। আচ্ছা। তারপর নিধি, জয় এবং বাকিদের সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমি সেখান থেকে গাড়ি নিয়ে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য সরাসরি আমাদের খেলার মাঠে চলে আসি। গাড়ি মাঠে থামিয়ে গাড়ি থেকে নেমে এক জায়গায় বসেই চোখের জল মুছতে মুছতে নিজেকে বলতে লাগলাম, এবারও আমার সাথে আমার প্রিয় মানুষগুলো চলনা করলো। হে ওপরওয়ালা, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য প্রতিবার আমার সাথে এমন হয়? একটু বলবে কেন বারবার আমার প্রিয় মানুষগুলো আমাকে কষ্ট দেয়, আমার সাথে চলনা করে? কেন সবসময় আমার সাথে কেন এমন হয়? আমি মানুষকে যত আপন ভাবি, মানুষ আমাকে ততই পর করে দেয়। কেন? কি এমন ভুল করেছি আমি? আমি তো কারো ক্ষতি করিনি, কারোর সাথে বিশ্বাসঘাতকতাও করিনি, তাহলে কেন মানুষ আমার সাথে সবসময় এমন করে? তারা কেন আমার কাছে আসলে অভিনয় করে, পরক্ষণে আমাকে দূরে ঠেলে দেয়, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে? যদি আমি না জেনে কোনো অপরাধ করে থাকি, তাহলে আমাকে একবারে নিয়ে নাও। তবুও দয়া করে বারবার আমার প্রিয় মানুষগুলোকে দিয়ে আমার সাথে ছলনা করিও না। আমি যে আর সহ্য করতে পারছি না। কথাগুলো বলে শব্দ করে কান্না করতে লাগলাম। কিছু সময় কান্না করার পর স্বাভাবিক হয়ে আবারও বলতে লাগলাম, জানি আমি আজকে নিধি, জয়ের বাকিদের সাথে যে ব্যবহার করেছি, তারপর ওরা হয়তো অনেক কষ্ট পেয়েছে, হয়তো আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমার ওদের সাথে এমনটা করা একদম ঠিক হয়নি, কেন ওরাই তো একমাত্র ছিল যার জন্য আমি এখনো বেঁচে আছি। ওরা না থাকলে কবে যে মরে যেতাম। আমি ওদের সাথে এমন ব্যবহার করলাম, ছি, কি করে আমি এমনটা করতে পারলাম? আর ওরাই বা কেমন? এমন নাটক করার আগে একবার ভাবলো না যে আমার উপর কী প্রভাব পড়বে, আমি কতটা কষ্ট পাবো? তাছাড়া ওরা কত খারাপ,
একবার নিজেদের এই নাটকের জন্য সরিয়ে বললো না, সবাই মিলে একসাথে আমাকে জড়িয়েও ধরলো না। একবার যদি জড়িয়ে ধরতো তাহলে আমি কি ওদের উপর রাগ করে চলে আসতে পারতাম, নাকি ওদের এত খারাপ কথা বলতে পারতাম? এসব বলছিলাম আর কান্না করছিলাম। এতই যখন তোর খারাপ লাগছে তাহলে এমন করলে কেন? এমন সময় মাথা ঘুরিয়ে দেখি জয়ের বাকিরা কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে। আমি এদের দেখে দাঁড়িয়ে গেলাম। তোরা এখানে? আর নিধি, তোর না বিয়ে? তুই এখানে কি করছিস? তোমার জন্য কি শান্তিতে বিয়ে করতে পারছি নাকি? আমি তো তোদের শান্তিতে থাকতে দিয়ে চলে এসেছি, তাহলে আমি আবার কি করলাম? তুমি রাগ করে চলে এসেছো। দেখো, যার সাথে আমার বিয়ে হবে সেও তোমার রাগ ভাঙানোর জন্য বিয়ে না করে চলে এসেছে, তাই আমিও তার সাথে তোমার রাগ ভাঙানোর জন্য চলে এসেছি। তা সেই মহারাজটা কে? কি আবার তোমার ওই গুণধর বন্ধু জয়। কি, তোর বিয়ে শেষ পর্যন্ত এই চোরটার সাথে? এই আমি, তুই আমাকে চোর বললি কেন? আমি কি চুরি করেছি? কি না, তুই আমার সম্পূর্ণ মুরগিটা চুরি করেছিস। মানে? আমি চলে যাওয়ার আগে নিধিকে, মানে ওই মুরগিটাকে তোর কাছে দিয়ে গিয়েছিলাম দেখাশোনা করার জন্য, আর তুই এখন কিনা তাকেই বিয়ে করছিস? তাহলে হলি না চোর? একেই বলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। হ্যাঁ রে, শালা জয় যে শেষ পর্যন্ত এমন শিয়াল বের হবে কে জানতো? এই, আমাকে একদম শালা বলবি না। কেন? কারণ তুই আমার বোনকে বিয়ে করিসনি, উল্টো আমি তোর বোনকে বিয়ে করব, তাই আমি তোকে শালা বলবো, তুই আমাকে না। আমাকে শালা না, সম্বন্ধে বলবি, আর সম্বন্ধে কথা বলবি, কারণ আমি নিধির বড়, বুঝলি? হ্যাঁ। তারপর কিছু সময় আমাদের মাঝে হাসাহাসি হলো। তারপর হঠাৎ আমি মুখ গম্ভীর করে বললাম, যা এবার তোরা বাড়িতে যা, তোদের সময় পার হয়ে যাচ্ছে। ভাইয়া, তুমিও আমাদের সাথে চলো। না, আমি যাব না, তোরা যা। ভাইয়া প্লিজ, তুমি আমাদের সাথে চলো। তুমি না গেলে আমিও যাব না। জানি তোমার সাথে মিথ্যা নাটক করে তোমাকে এখানে এভাবে এনে ঠিক হয়নি, কিন্তু কি করব বলো? আমরা ভেবেছিলাম তোমাকে সত্যি কথা বলে তুমি আসবে না, তাই নাটকটা করেছি। প্লিজ ভাইয়া, ক্ষমা করে দাও। নিধি দৌড়ে এসে আমাকে জোরে ধরে কান্না করে। আরে পাগলি, কান্না করছিস কেন? জানিস না তোর কান্না আমি সহ্য করতে পারি না। আর এমন মিথ্যা নাটক না করে একবার সত্যি বলেই দেখতি। সরি, আর কখনো এমন মিথ্যা কথা বলবো না। সাগর, আমাদের মাফ করে দে, আমরা কথা দিচ্ছি এমন আর করব না। তারপর সবগুলো আমাকে জড়িয়ে ধরলো। কথা দিচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে, যা, মাফ করলাম। আর তোরা আমাকে মাফ করে দিস। তখন তোদের সেইভাবে বলা উচিত হয়নি, তোদের উপর রাগ ছিল, তাই রাগের মাথায় বলে ফেলেছি। আরে বাদ দে তো সেই সব কথা, আমরা জানি তুই রাগের মাথায় বলেছিস, তাই আমরা কিছু মনে করিনি। মনে না করলেই ভালো। তারপর পরম মমতায় সবাইকে কিছু সময় জড়িয়ে ধরে থাকলাম। কিছু সময় পর জয় বলল, এইভাবে আর কত সময় ধরে থাকবি? এইবার তো বাড়িতে চল, বিয়ের সময় তো পার হয়ে গেল। বাহ বাহ, ছেলের দিকে বিয়ে করার তর্স হচ্ছে না রে। শেষ পর্যন্ত আমার বন্ধুটা বিয়ে পাগলা হয়ে গেল রে। তোদের যা ইচ্ছে বলতে পারিস, কিন্তু এখন না, আগে বিয়েটা করে নি, তারপর বলিস। এখন তাড়াতাড়ি বাড়িতে চল। আচ্ছা। তারপর সবাই মিলে বাড়ি থেকে রওনা দিলাম। বাড়িতে যাওয়ার পরে শুরু হলো আরেক অশান্তি। নিধি আমার গাড়িতে, ও জয় বাকিরা ওদের বাইকে করে যেতে লাগলাম। কিছু সময় গাড়ি চালিয়ে বাড়ির দিকে যাওয়ার পর আমার মাথায় আরোহীর খেয়াল আসলো, তাই নিধিকে জিজ্ঞাসা করলাম, আরোহী, ওই মেয়ে তোদের বাড়িতে কি করে রে? তুমি কোন মেয়ের কথা বলছো? বুঝেও না বোঝার ভান করছিস? না, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি তুমি কার কথা বলছো। বুঝতে যখন পেরেছিস তাহলে প্রশ্নের উত্তরটা দিয়ে দে। ও তো আমাদের বাড়িতেই সেই শুরু থেকেই আছে। শুরু থেকে মানে? তুমি চলে যাওয়ার পর থেকেই থাকছে। তাহলে ওই মেয়েটা ওকে মা বললো কেন? তুমি কি জুনিয়র আরোহীর কথা বলছো? হ্যাঁ। ওই পিচ্ছি বুড়ি তো আরোহীরই মেয়ে। ও যদি ওর মেয়ে হয় তাহলে স্বামীর বাড়িতে না থেকে তোদের বাড়িতে থাকছে কেন? ও আমাদের বাড়িতে নয়, বরং ওর স্বামীর বাড়িতেই রয়েছে। ওই বাড়িতে কি ওর স্বামী? তোর শুভ ভাইয়া নাকি? না। তাহলে কি ওর স্বামী? ওই বাড়িতে তোর মা বাবা আর শুভ ভাইয়া ছাড়া আমার জানা মতে আর তো কেউ নেই। আমাদের বাড়িতে আরেকজন ছেলে আছে, তুমি হয়তো ভুলে গিয়েছো। কে? তুমি। মানে কি বলতে চাইছিস তুই? মানে আরোহী ওই বাড়িতে তোমার স্ত্রীর মর্যাদায় রয়েছে। আমার স্ত্রী মানে? আমি তোকে জীবনে বিয়ে করিনি, ও আমার স্ত্রীর মর্যাদায় থাকবে কি করে? তখন পরিস্থিতি এমন ছিল যে বাবা ওকে তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে রেখে দিয়েছিল। তাহলে পিচ্ছি মেয়েটা কার? আরোহী আর তোমার। কি? আমার মানে? ও আমার মেয়ে হলো কি করে?
তুমি এখান থেকে যাওয়ার কিছুদিন পরেই আরোহী জানতে পারে ও গর্ভবতী আর তোমার সন্তান নাকি ওর পেটে, তাই বাবা ওকে বাড়িতে রেখে দেয়। আর এই সেই মেয়ে। নিধি, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? ও আমার মেয়ে কি করে হয়? ও যদি আমার মেয়ে হয় তাহলে আমি জানতে পারলাম না কেন? সে অনেক কথা এখন বলে শেষ করা যাবে না। কালকে সবাই একসাথে বসে তোমাকে সব বলবো। এখন বাড়িতে চলো। ঠিক আছে, চল। আমি আবার গাড়ি চালাতে লাগলাম, কিন্তু আমার মাথায় এখনও নিধির কথাই ঘুরছে। তার সাথে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, তা হলো জুনিয়র আরোহী নাকি আমার মেয়ে? সত্যি কি মেয়েটা আমার, নাকি আরোহী এবার কোনো নতুন নাটক শুরু করেছে? কে জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমি আর কিছু ভাবতে পারছি না, আমার মাথা ব্যথা করতে শুরু করেছে। আমি এসব চিন্তা বাদ দিয়ে ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে বাড়ির সামনে চলে আসলাম। বাড়ির সামনে আসতে দেখলাম সবাই এখনও গেটের সামনে রয়েছে। আমি গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে বের হয়ে নিধিকে বললাম, যা ভেতরে যা, এখন শান্তিতে বিয়েটা করে নে। তুমি ভিতরে যাবে না? না। কেন? এই বাড়ির ভিতরে ঢোকার অধিকার বা ইচ্ছে কোনোটা আমার নেই। এখানে একা একা দাঁড়িয়ে কি করবে? চলো না ভিতরে যাই। আর নিধি, জেদ করিস না। এমনিতে আমি আসতে চাইনি, তবুও জেদের কারণে এসেছি, কিন্তু আমি ভেতরে যেতে পারবো না। ঠিক আছে, তুমি যখন যাবে না তখন আর জোর করব না, কিন্তু তুমি কথা দাও তুমি বিয়ে শেষ হওয়ার আগে এখান থেকে যাবে না। আচ্ছা, যাবো না। তাছাড়া আমি গেলে তুই দেখতে পারবি, তোর বিয়ের আসর থেকে তো এখানটা পরিষ্কার করে দেখা যাচ্ছে। এখন তাড়াতাড়ি ভেতরে যা। আচ্ছা, যাচ্ছি। বাবু, বাবু তুমি এসেছো? আমি জানতাম পিসি তোমাকে নিয়ে আসবে। নিধি কয়েক পা এগিয়ে যেতেই আরোহী দৌড়ে নিধিকে পাশ কাটিয়ে আমার কাছে চলে আসলো। আমি নিশ্চুপ। পিসিরের কথার উত্তরে আমার কি বলা উচিত বা কি করা উচিত আমি বুঝতে পারছি না। ওর সাথে কথা বলবো না কি বলবো না। এক মন বলছে ওর সাথে কথা বল, ও তো তোরই মেয়ে। পরেক্ষণে আরেক মন বলছে না, কথা বলিস না, ও যে তোর মেয়ে, তাই তোকে কে বলেছে? ও তো অন্য কারোর মেয়েও হতে পারে। বাচ্চা মেয়েটি নিষ্পাপ, কিন্তু ও যার পেট থেকে হয়েছে সে তো ভালো না। সে যে অন্য কারো পাপ তোর কাছে চাপিয়ে দিচ্ছে না, তার কি প্রমাণ আছে? হয়তো তুই চলে যাওয়ার পর এখানে এমন কিছু হয়েছিল যার জন্য অন্যের পাপ তোর কাছে ঝুলিয়ে দিচ্ছে। না হলে কি ওর মতো একটা খারাপ মেয়ে এখন এই বাড়িতে পড়ে থাকে? আমার দুই মন আমাকে দুই উপদেশ দিচ্ছে, খারোটাই ফেলে দেওয়ার মতো না। তাই আমি জুনিয়র আরোহীর সাথে কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। বাবু, বাবু কথা বলছো না কেন? কথা বলবে না আমার সাথে? আমার উপর কি রাগ করেছো? কান্না ভেজা চোখ নিয়ে আমার দিকে তাকালো। পিছিয়েটার এমন চেহারা দেখে আমার মনটা কেঁপে উঠলো, তবুও কোনো এক কারণে কথা বলতে পারছিলাম না। পিসি, পিসি দেখো না, বাবু আমার সাথে কথা বলছে না। তুমি একটু বাবুকে বলো না আমার সাথে কথা বলতে। নিধির কথা শুনে আমার দিকে করুণ চেহারা নিয়ে তাকিয়ে রয়েছে। আমি নিধির এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আর সহ্য করতে পারলাম না, তাই নিধির দিক থেকে মুখ ফিরে নিলাম। কি হলো বাবু, কথা বলো আমার সাথে, না হলে কিন্তু আমি এখন কান্না করে দিব। আচ্ছা, তোমাকে মার কাছে মাফ চাইতে বলার জন্য তুমি কি আমার উপর রাগ করেছো? যাও, তোমার মায়ের কাছে মাফ চাইতে হবে না। তবু তুমি আমার উপর রাগ করে থেকো, আমার সাথে কথা বলা বন্ধ করো না। তুমি আমার সাথে কথা না বললে আমার না অনেক কষ্ট হয়। নিধি, ওকে আমার সামনে থেকে নিয়ে যা, নাহলে আমি কিন্তু চলে যাব। আমি জুনিয়র আরোহীর কান্না ভেজা চেহারা যদি আরও কিছু সময় দেখি, তাহলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হয়তোবা ওর সাথে কথা বলতে শুরু করব। তাই নিধিকে ওকে নিয়ে যেতে বললাম। বুড়ি, চলো আমরা চলে যাই। না, আমি বাবুর কাছে থাকবো। বাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। সে না হয় না গেলে এখন আমার কাছে আসো, তোমাকে কিছু কথা বলি। কি কথা? তাড়াতাড়ি বলো। তোমার কানটা সামনে আনো, তোমার কানে কানে বলবো। নিধি জুনিয়র আরোহীর সামনে হাঁটু গেড়ে বসে। হ্যাঁ বলো। তোমার বাবু অনেকটা পথ গাড়ি চালিয়ে এসেছে, আর সেই সকালের পর মনে হয় না কিছু খেয়েছে, তাই তোমার বাবু রেগে আছে। দেখলে না একটু আগে রেগে আমাকে কেমন বকলো। তাহলে এখন আমি কি করব? তুমি এখন তোমার বাবুকে একা ছেড়ে দাও। একটু পর কিছু খাবার খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন তোমার বাবু ঠিকই তোমার সাথে কথা বলবে। সত্যি? আর হ্যাঁ, তুমি যদি এখন কথা বলতে চাও তাহলে আবার চলে যাবে। এবার চলে গেলে আমি আর তোমার বাবুকে আনতে পারবো না। তুমি কি চাও তোমার বাবু আবার চলে যাক? না না। তাহলে আমার সাথে চলো। আচ্ছা চলো। নিধি মেয়েটিকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। আমি চলে যাচ্ছি, কারো মাথা থেকে রাগ কমলে আমি আবার আসবো।
তখন কিন্তু আমার সাথে সে কথা না বললে তার খবর আছে। বলে দিলাম আমি। পিছিয়ে মেয়েটি নিধির কোলে উঠে যেতে যেতে একটু জোরে কথাগুলো আমাকে শুনে শুনে বলল। ওর এমন বাচ্চা মেয়ে দেখে নিজের অজান্তেই মুখে মুচকে হাসি ফুটে উঠল। সাগর, তুই ভিতরে চল। আমার এই বাড়ির ভিতরে ঢোকার কোনো যোগ্যতা নেই। আবার যেদিন যোগ্যতা অর্জন করব সেদিন যাব। বাবা নিশ্চুপ, মাথা নিচু করে আছে। কেউ আর আমাকে কিছু না বলে চলে গেল। যত রীতি বিয়ে শুরু হয়ে গেল। আমাকে বিয়ে দেখাতে আর নিতে আমার উপর নজর রাখার জন্য আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি সেদিকে কাউকে দাঁড়াতে দেয়নি। অনেক সময় হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি, তাই একটু পা ব্যথা করতে শুরু করেছে। এদিকে আবার জনের আরোহী মানুষের ভিড়ে লুকিয়ে লুকিয়ে ওকে দিয়ে বারবার আমাকে দেখছে আমি খাবার খাচ্ছি নাকি। ওর এমন পাগলামো দেখে আমি নিজে নিজে মনে মনে হাসছি। ভেবেছিলাম ওর পাগলামো এখানে শেষ হবে, কিন্তু না, আমি ভুলছিলাম। তো বন্ধুরা বলেন তো দেখি এরপর কি হতে যাচ্ছে? অবশ্যই কমেন্ট করবেন যে কি হতে পারে, আর তৈরি থাকবেন এর পরের পর্বের জন্য। কেমন হচ্ছে গল্পটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরের পার্ট ছাড়লে আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায় আর খুব দ্রুত সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।